ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি অনেকেই বলছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এই ভাঙচুরগুলো চালাচ্ছে। অনেকেই বলছেন যে না, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ মাত্র। কোনটি সঠিক? আমরা জানি যে অনেক দেশে ব্যাপার পরে শাসকদের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আমাদের ঘটনা 6 মাস পরে তাৎক্ষণিক ক্ষোভের কোনো কারণ নেই। 6 তারিখের মধ্যে ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া দরকার ছিল। ফেসিবাদের সাথে সম্পর্কিত সকল সিম্বলকে ভেঙে দেওয়া হচ্ছে 5 আগস্ট পরবর্তী বিপ্লবী সরকারের রাজনৈতিক কর্তব্য। এটা কারো একার সম্পত্তি নয়, আমি আগে বলেছি। ফলে আমি মানতে রাজি নই যে এটা প্রথমত এটা গ্রহণযোগ্য নয়, দ্বিতীয়ত সরকার তার দায়িত্ব এড়াতে পারেন না। এখন সব দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, ফলে ইটস এ মেজর ক্রাইম এগেইনস্ট বাংলাদেশিস। 6 মাস পর যে ৩২ নম্বরের বাড়িটি ভাঙতে হইল তরুণ প্রজন্মকে বা আমাদের দলের নেতাকর্মীদেরকে, আমি মনে করি এটা হচ্ছে আমাদের প্রতি একটা জুলুম। আমাদেরকে বাধ্য করা হয়েছে। কেন আমরা ৩২ নম্বরকে ভাঙতে যাব? আমি এই রেসপন্ডের সাথে একটা প্রশ্ন জুড়ে দেই, সেটা হচ্ছে আপনারা দুইজন খুবই বিপরীতমুখী অবস্থানে আছেন এই বিষয়টি নিয়ে। অ্যাট লিস্ট কমিউনি সাহেব বলছেন যে ফ্যাসিবাদের সিম্বল সবগুলিকে নিশ্চিহ্ন করতে হবে। গণভবন কি সিম্বল নয়? হাইকোর্ট কি সিম্বল নয়? ক্যান্টনমেন্ট কি আমাদের ফ্যাসিবাদের সিম্বল নয়? তবে সবকিছু করে দিতে হবে। আমি জানি না কমিউনি সাহেব বাড়ি কোথায়, সে বাড়িটাও সিম্বল কিনা, আই হ্যাভ নো আইডিয়া। রাষ্ট্রের দায়িত্ব সংরক্ষণ, ধ্বংস নয়। ফ্যাসিবাদের যে সিম্বল সেটি তো ৩২-এর বাড়ি না, তার মধ্যে গণভবন আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে অনেকগুলো স্থাপন আছে। আপনারা কি সব গুড়িয়ে দেওয়ার পক্ষে? সো আমরা যদি কোনো কিছু ভাঙি, আমরা কোনো একটা স্থাপনা ভাঙি, আপনাকে ধরে নিতে হবে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর ইশতেহার লিখতেছি। হাসান ফেরদৌস সাহেব যেটি বলেছেন যে রিকনসিলিয়েশনের অর্থ উনি ব্যাখ্যা করেছেন ওনার মতো করে। তো আপনার কি মনে হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি কার সাথে রিকনসিলিয়েশন করছেন? আপনার ব্যাখ্যাটা কি? বাংলাদেশের রাজনীতির নোংরামি যদি আমরা খেয়াল করি আর কি, সকালবেলা আপনি দুধ কলা খাইছেন যার সাথে, বিকালবেলা তাকে গলা টিপে হত্যা করছেন, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আপনার হোস্ট শোয়েব আহমেদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে বাংলাদেশে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই না, সারা বাংলাদেশে এখন বিগত আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী, এমপি এবং নেতা ছিলেন তাদের বাড়িঘর ভাঙচুর চালানো হচ্ছে। অনেকেই বলছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে এই ভাঙচুরগুলো চালাচ্ছে। অনেকেই বলছেন যে না, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ মাত্র। কোনটি সঠিক? এবং একই সাথে আমরা আলাপ করতে চাই যে এই ভাঙচুরের পেছনে শেখ হাসিনা তার বক্তব্য এবং আওয়ামী লীগের যে তৎপরতা, ভারত কেন্দ্রিক একটি মদত দেখা যাচ্ছে, সেটির ভূমিকা কতটুকু, এরকম নানা বিষয় নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি সাজিয়েছে। আমার সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আজকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে জয়েন করেছেন প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী এবং সাংবাদিক হাসান ফেরদৌস এবং বাংলাদেশ জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি হাসান। আপনাদের দুইজনকেই আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জি, জনাব হাসান ফেরদৌস, আপনার কাছে একটু আমি জানতে চাই, সেটি হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি, এটি তো শুধু শেখ হাসিনার নিজের সম্পদ নয়, এটি অনেকটা বাংলাদেশের সম্পদ ছিল। এটার কারণ হচ্ছে যে এখান থেকেই বাংলাদেশের যে স্বাধীনতা, ৭১ সালে যে আমরা স্বাধীনতা লাভ করেছি, তার অনেক পরিকল্পনা, তার একটি আতুর ঘর হিসাবে এই বাড়িটি চিহ্নিত ছিল। এটি বঙ্গবন্ধুর আবাসস্থল ছিল। বঙ্গবন্ধুকে এখানে ১৯৭৫ সালে যে হত্যাকাণ্ড হয়েছে সেটির একটি জাদুঘর হিসাবেও এটি দীর্ঘদিন ধরে টিকেছিল। তো এই যে এটি বাড়ি ভেঙে দেয়া হলো, এটাকে কি আপনি সাধারণ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ফ্যাসিস্ট শাসকের প্রতি সে হিসাবে দেখেন, নাকি এটিকে একটি পরিকল্পিত হামলা, নিন্দাযোগ্য হামলা সে হিসাবে দেখেন? আপনার অভিমত কি? অনেক ধন্যবাদ শোয়েব।
দুটি ব্যাপার। আপনি ঠিকই বলেছেন, এটি একটা ঐতিহাসিক স্মৃতি ভান্ডার, বাংলাদেশের ইতিহাসের স্মারক চিহ্ন। এটা আমাদের সবার, বাঙালি জাতি হিসেবে, বাঙালি মানুষ হিসেবে আমাদের কমন ইনহেরিটেন্স, আমাদের সবার সম্মিলিত উত্তরাধিকার। এটা এক বঙ্গবন্ধুর না, এক শেখ হাসিনার না, এক তার পরিবারের না, আমাদের সবার। কারণ এই বাড়িটা ঘিরেই বাংলাদেশের জন্ম, তার পরবর্তী এভলিউশনের সাক্ষী সেখানে আছে। আপনি বলছেন মিউজিয়াম, মিউজিয়াম কখনো ভাঙতে হয় না। মিউজিয়াম হচ্ছে ইতিহাস, মিউজিয়াম হচ্ছে আমাদের পুরুষদের কার্যাবলীর, কার্যক্রমের প্রমাণপত্র। তাকে আপনি ভাঙবেন কেন? ভাঙা হয় বিপ্লব, বড় রকমের দুর্যোগের পর দেখেছি আমরা। ইরাকে মনে আছে, সাদ্দাম হোসেনের পর পর ইরাকের সবচেয়ে প্রাচীন বিখ্যাত অ্যান্টিকুইটি মিউজিয়াম রাতারাতি ধ্বংস করে ফেলা হয়েছিল। ধ্বংস মানে সব জিনিস চুরি করে ফেলা হয়েছিল, কিন্তু অলমোস্ট ওভারনাইট সবকিছু ফেরত দিয়ে দেওয়া হলো। যখন মানুষকে বলা হলো যে তুমি চুরি করছো, এটা কি, এটা তোমার উত্তরাধিকার, দিস ইজ ইয়োর ইনহেরিটেন্স, তুমি কাকে কি, তুমি কি নিয়ে যাচ্ছ, দেখা গেল যে প্রায় সবকিছু কিন্তু সেই মিউজিয়ামে ফেরত এসছে। সব দেশই তার স্মৃতিচিহ্নগুলি চেষ্টা করে প্রিজার্ভ করতে, দুটো কারণে। এক হচ্ছে যে ইতিহাস জানবার জন্য, এ আমার গতকাল। আর দুই, শিক্ষা নেবার জন্য। আমি বুদাপেস্টে গেছিলাম 89-এর বিপ্লবের পরে, পট পরিবর্তনের পরে বুদাপেস্টও সরকার, হাঙ্গেরির সরকারের পরিবর্তন হলো। আমার খুব আগ্রহ ছিল যে কোথায় গেল সব মনুমেন্ট গুলি। বিশেষ করবেন সমস্ত প্রত্যেকটি মনুমেন্ট তারা তুলে নিয়ে একটি পার্ক করেছে, স্কাল্পচার পার্ক। স্ট্যালিন বলেন বা হাঙ্গেরিয়ান লিডাররা বলেন, প্রত্যেকের মিউজিয়াম, প্রত্যেকের মূর্তি সেখানে অক্ষত অবস্থায় রক্ষা করা হয়েছে। আমরা জানি যে অনেক দেশে বিপ্লবের পরে, রাশিয়াতে বিপ্লবের পরে, ইরাকে, এখন সিরিয়াতে শাসকদের মূর্তি ভেঙে ফেলা হয়েছে, ক্রোধ থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে, তাৎক্ষণিকভাবে। কিন্তু আমাদের ঘটনা 6 মাস পরে। 6 মাস পরে তাৎক্ষণিক ক্ষোভের কোনো কারণ নেই। বলা হয়েছে যে প্রভোকেশন, শেখ হাসিনার প্রভোকেশন হতে পারে। কিন্তু আমরা এও জানি যে সরকারের ভেতরে, সরকারের বাইরের লোক আমাদেরকে মাধ্যমে জানিয়ে দিয়েছে যে 32 নম্বরে 5 তারিখে এই ঘটনা ঘটবে। অন্য কথা সবাই জানি আমরা, সরকার জানে, পুলিশ জানে, মিলিটারি জানে। বলে প্রশ্ন আপনি আমি অবশ্যই করবো যে এই আমাদের সম্মিলিত উত্তরাধিকার, তাকে কেন ভেঙে ফেলতে দেওয়া হলো? এটা ঘটেছে তো 8 ঘন্টা 15 মিনিটও নয়, একদিনের বেশি সময় ধরে। পরদিন সকালে দেখা গেছে এটা ভাঙা হচ্ছে। এটা অ্যালাউ করে কেন করা হলো? এটা কারো একার সম্পত্তি নয়, আমি আগে বলেছি আমি। ফলে আমি মানতে রাজি নই যে এটা, প্রথমত এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত সরকার তার দায়িত্ব এড়াতে পারেন না। এখন সব দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে। ফলে ইটস এ মেজর ক্রাইম এগেনস্ট বাংলাদেশিস। কিন্তু পাশাপাশি আমি এও বলবো যে সারা দেশ জুড়ে যে তাণ্ডব বা ভাঙচুর হয়েছে, সবটা একই রকম নয়, কিন্তু সবটা একই ব্যাপার নয়। আমি একটা এক্সাম্পল দিই। আমি একটু আগে অ্যাক্টিভিটি কথা বলছিলাম। বরিশালের বিখ্যাত হাসান আবদুল্লাহর বাড়ি ভাঙা হয়েছে। লোকটাকে জানেন? এই পরিবারটি একটা দানব। বরিশালকে, শহরকে, তার পুরো জেলাকে তারা হাতের কবজার মধ্যে রেখেছিল। মানুষকে জেলে রাখার জন্য বাড়িতে সেল করা হয়েছিল। আমি মোটেই দুঃখ পাইনি যে এই লোকটির বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, অনেক আগে ভাঙা উচিত ছিল। এরা আমার ঘৃণার শিকার। ফলে এটা মানতে রাজি আছি আমি, ওইটা প্রিজার্ভ করার কোনো কারণ আমার নেই। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি, না, কোনোভাবেই আমি রেকর্ড করতে রাজি নই। জি, ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। জনাব খমিনী হাসান, আমি একটু আপনার কাছে চলে যাচ্ছি সেম প্রসঙ্গে, এবং একটু প্রেক্ষাপট বলে দিই আমার দর্শকদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে আপনার যে নতুন রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ, তার অনেক নেতাকর্মীরা এই এই 32 নম্বরের ডিমোলিশনে অংশগ্রহণ করেছে বলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি। এবং আমি ধারণা করছি, আপনি আপনার বক্তব্য ক্লিয়ার করবেন, বাট আমি ধারণা করছি যে আপনিও এই বাড়িটা ভেঙে ফেলার পক্ষেই অভিমত দিয়েছেন। তো জনাব হাসান ফেরদৌস যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই বাড়িটি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যিনি স্থপতি শেখ মুজিবুর রহমান, ওনার বাসগৃহ হিসাবে এবং ওনার স্মৃতি বিজড়িত জাদুঘর হিসেবে এতদিন টিকে ছিল। এটাকে উনি যেটা উল্লেখ করেছেন 6 মাস পরে, যদি আমরা ধরেও থাকি যে অগাস্টে একটি বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান একটি বিপ্লবী হয়েছে, কিন্তু বিপ্লবের 6 মাস পরে
এই বাড়িকে কেন্দ্র করে এটা ভাঙার দরকার হলো কেন? এটার যৌক্তিকতা কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার এই শোয়ে যারা দেখছেন সকল দর্শককে জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে আমাদের মানে আমি আজকের আলোচনায় যে কথা বলবো, আমার কথা বলার গ্রাউন্ড আমি আসলে হাসান ফেরদৌস ভাইয়ের বক্তব্য থেকে পেয়ে গেছি। আপনারা বলছেন যে ধানমন্ডির ৩২ নম্বর একটা ঐতিহাসিক বাড়ি। এখন বিষয়টা হচ্ছে যে আসলে আমরা তর্ক কি নিয়ে করব? আমরা তর্ক করব যে ইতিহাস যেহেতু বলছেন, তাহলে আমরা যে আর্গুমেন্ট দেব সেটা কিন্তু আপনারা শুরুতেই রিকগনাইজ করছেন যে এটি ঐতিহাসিক বাড়ি। এখন ইতিহাস যখন আমরা বলবো, ধরেন একটা টাকার একটা কয়েন নিয়ে আমরা যখন কথা বলবো, মুদ্রার এপিঠ এবং ওপিঠ ২ পিঠই তো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হইছে, কিন্তু বাংলাদেশ ৭১ সালে বসে নেই। বাংলাদেশ এখন ২০২৪ সালে। তার মানে এর পরের যে বাকি যে সময়গুলো সেটা তো ইতিহাসের অংশ। তো সেই ঐতিহাসিক যদি আমরা বাস্তবতা মানি, তাহলে ৭১ ৭১-এ যেরকম শেখ মুজিবের বাড়ির ইতিহাস আছে, ৭১ পরবর্তী যে ইতিহাস সেটাও কিন্তু ৩২ নম্বরের সঙ্গে জড়িত। তা আমি সেইখানে যাওয়ার আগে কিছু বিষয় পরিষ্কার করি আরকি। এই ৩২ নম্বরে আপনার বলা হয় আরকি যে ৭২ থেকে ৭৫ পর্যন্ত। বিশেষ করে হাসান ফেরদৌস ভাই এখানে আসছেন, ওনারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক বা আমরা অনেক সময় জানি। কিন্তু বাস্তবতা হচ্ছে উনি আওয়ামী লীগের লোক নন। ঠিক আছে? উনার সম্ভবত একটা বামপন্থী ঐতিহ্য বা অতীত থেকে আসছেন। তো সেই জায়গা থেকে আমরা বলব যে অনেক আ বামপন্থী নেতাকর্মী কিন্তু এই ৩২ নম্বরে নির্যাতিত হয় ৭২ থেকে ৭৫ পর্যন্ত। খুব সম্ভবত আপনাদের এটা জানতে হবে যে শহীদ কমরেড সিরাজ শিকদারকে যখন ধরে আনা হয়, তাকে কিন্তু এই ৩২ নম্বরে ১ম আনা হইছে এবং এখানেই নির্যাতন করার পরে তারপরে কিন্তু তার লাশ সাভারে পাওয়া গেছে। সো আমরা ৩২ নম্বরকে ইতিহাসের বাইরে থেকে পাঠ করব না। এটা একটি দিক। আরেকটা আমি হচ্ছে যে এই আলোচনায় আমরা শুরুতেই কিছু বিষয় পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে ৬ মাস পর যে ৩২ নম্বরের বাড়িটি ভাঙতে হইল তরুণ প্রজন্মকে বা আমাদের দলের নেতাকর্মীদেরকে, আমি মনে করি এটা হচ্ছে আমাদের প্রতি একটা জুলুম। আমাদেরকে বাধ্য করা হইছে। কেন আমরা ৩২ নম্বরকে ভাঙতে যাব? ৩২ নম্বর কি ভাঙা আমাদের দায়িত্ব ছিল? আমাদের তো দায়িত্ব ছিল না। এখন আধুনিক টেকনোলজির যুগ, সারা পৃথিবী এগিয়ে আছে। সারা পৃথিবীর তরুণরা উদ্যোক্তা নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত। আমাদেরকে সেই সময় বুলডোজার নিয়ে একটা বাড়ি ভাঙতে হচ্ছে। কেন? আমরা এই ক্ষেত্রে হলে আমরা উল্টো অভিযুক্ত করি। সেটি হচ্ছে যেহেতু এখানে ফ্যাসিবাদের পতন হইছে। ৫ই আগস্ট ফ্যাসিবাদের পতন হওয়ার পরে শেখ মুজিবের সকল মূর্তি ৬ তারিখের মধ্যে ভেঙে ফেলা উচিত ছিল। ৬ তারিখের মধ্যে ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়া দরকার ছিল। ফ্যাসিবাদের সাথে সম্পর্কিত সকল সিম্বলকে ভেঙে দেওয়া হচ্ছে ৫ আগস্ট পরবর্তী বিপ্লবী সরকারের রাজনৈতিক কর্তব্য। তাদেরকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে সরকার চলে। তারা প্রতি মাসে বেতন নিচ্ছে। এটা কোন আইনে, কোন সংবিধান বলে তারা নিচ্ছে? তারা বিপ্লবের পক্ষের লোক হিসাবে কি এখানে সরকারে বসছে? তারা কি নির্বাচিত? নির্বাচিত না। তাদের দায়িত্বগুলো ছিল। এই দায়িত্ব তারা পালন না করে আমাদের পালন না করে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে বাংলাদেশে ফ্যাসিবাদ সগৌরবে ফিরে আসছে। আজকে এই যে এখন আমাদের হাসান ফেরদৌস ভাই বললেন, অর্থাৎ আমরা ফ্যাসিবাদের, দেখুন ওনারা যখন বলতেছেন ফ্যাসিবাদ বিরোধী জনগণের যে কার্যক্রম, তার উনি একটা অংশকে যদি বিরোধিতা করেন আরেকটা অংশ কিন্তু সমর্থন করতেছেন এবং সেটা রাজনৈতিক ভিন্নতার কারণে উনি শতভাগ পারতেছেন না, কিন্তু উনি কিন্তু ফেসিবাদ বিরোধী কর্মকাণ্ড সমর্থন করছেন। যেরকম হাসনাত আবদুল্লার বাড়ি ভেঙে ফেলাকে কিন্তু সমর্থন করেছেন। খেয়াল করবেন যে আমরা আমাদের পজিশনটা কিন্তু এরকম। আশা করি যে হাসান ফেরদৌস ভাই সিনিয়র নাগরিক, আমরা জুনিয়র, আমাদের সাথে যখন আরো বেশি কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, তখন আমরা কনফিডেন্ট যে উনি 100% হচ্ছে আমাদের সাথে মানে কি বলা যেতে পারে সম্মতি জানাবেন যে ৩২ নম্বর ভেঙে ফেলার আসলে উচিত। এবং এটা এই যে ভেঙে ফেলার দায়িত্বটা আসলে উচিত ছিল কাদের? সিনিয়র নাগরিকদের উচিত ছিল। আমি তো মনে করি যে এটা আমাদের সরকারের যারা উপদেষ্টা আছেন, সিনিয়ররা আছেন, তাদের উচিত ছিল হাতুড়ি শাবল নিয়ে এসে ৩২ নম্বর থেকে শুরু করে সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া, সবকিছু। এই ভেঙে ফেলার বিষয়ে কোনো আমাদের অস্পষ্টতা নেই। কে ভাঙছে এবং এটাকে বলা হয়েছে যে এটা ভ্যান্ডালিজম। নো ভ্যান্ডালিজম। আমরা যখন বলবো যে ৫ই আগস্ট বিপ্লব করছি,
বিপ্লবের পরে ফেসিবাদের সকল সিম্বল ভেঙে ফেলা, ফেসিবাদকে উপড়ে ফেলা জনগণের অধিকার। আপনি যদি মনে করেন যে 5 আগস্টে বিপ্লব হয়েছে, আর যদি মনে না করেন, তো সেটা তো শেখ হাসিনাও মনে না করে। শেখ হাসিনা তো বিপ্লবীদেরকে সন্ত্রাসী বলে, তাই না? এটা এই বিষয়, এগুলা তো কোনো লুকোছাপা বিষয় না। শেখ হাসিনা তো আমাদের শহীদদেরকে, আবু সাইদকে সন্ত্রাসী বলছে। তা আপনি আমাকে হয়তো বলবেন, আরো 10 জনকে বলবেন, এবং হচ্ছে যে কখনো যদি ক্ষমতার মুড় ঘুরে যায়, তাহলে এই বিপ্লবীদেরকে ধরে আবার হত্যা করবেন। এগুলো তো পরিষ্কার। তো আমরা বলছি যে এগুলো নিয়ে আমাদের মধ্যে অস্পষ্টতা নেই, কিন্তু আমরা যেটা জনগণকে সহকারে আমরা সবাইকে যে বার্তাটা দিতে চাই, ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে পজিশন, সেটা নিয়ে অস্পষ্টতা নেই। 32 নম্বর ভেঙে ফেলা নিয়ে আমাদের কোনো জি, প্রবলেম নাই, কিন্তু আমরা বলছি যে আমাদেরকে কেন ভাঙতে হলো 6 মাস পরে? এই জি, জি, দায়িত্ব সরকারের ছিল। বুঝতে পেরেছি। ঠিক জি, আছে, এটা হচ্ছে আমাদের পজিশন। জি, ধন্যবাদ জনাব খোমনি হাসান। আপনার অবস্থাটা আমি একটু যে যে আমি আসছি হাসান ফেরদৌস সাহেব, আপনার কাছে আমি আসছি, আপনি রেসপন্ড করবেন। আমি এই রেসপন্ডের সাথে একটা প্রশ্ন জুড়ে দেই, সেটা হচ্ছে আপনারা দুইজন খুবই বিপরীতমুখী অবস্থানে আছেন এই বিষয়টি নিয়ে অ্যাট লিস্ট। হাসান ফেরদৌস সাহেব, আপনি যেটা শুরুতে বলেছেন যে সরকারের উপদেষ্টা সহ, প্রধান উপদেষ্টা সহ তারা এটা অ্যালাউ করলো কেন? আপনি বলেছেন যে 24 ঘন্টা পরে তারা এখন বক্তব্য বিবৃতি দিচ্ছে যে এটা ভাঙচুর থামাও ইত্যাদি ইত্যাদি। সেখানে মানে তারা এটাকে অ্যালাউ করেছে বলে আপনি তাদেরকে দায়ী করছেন। খোমেনি হাসানও তাদেরকে দায়ী করছেন। কিন্তু ভিন্ন পার্সপেক্টিভ থেকে। উনি বলছেন যে ওনাদেরকে কেন এটা গিয়ে ভাঙতে হলো? এটা তো ওই যারা বেতন নিচ্ছেন, জনগণের ট্যাক্সের টাকায় নিচ্ছেন, তাদের দায়িত্ব ছিল ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়া। বুলডোজার আর হাতুড়ি নিয়ে ওনাদেরকে কেন কষ্ট করতে হচ্ছে? সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান। রাইট। তো আপনার রেসপন্ড? খোমেনি সাহেব বলছেন যে ফ্যাসিবাদের সিম্বল সবগুলিকে নিশ্চিহ্ন করতে হবে। গণভবন কি সিম্বল নয়? নিশ্চিহ্ন করতে হবে। হাইকোর্ট কি সিম্বল নয়? এই হাইকোর্টে তো সমস্ত আমাদের নাগরিক বিরোধী। ক্যান্টনমেন্ট কি আমাদের ফ্যাসিবাদের সিম্বল নয়? ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ তাণ্ডব করেনি? সিম্বল। তারপরে সবকিছু করে দিতে হবে। আমি জানি না খোমেনি সাহেব বাড়ি কোথায়, সে বাড়িটাও সিম্বল কিনা, আই হ্যাভ নো আইডিয়া। তা নয়। রাষ্ট্রের দায়িত্ব সংরক্ষণ, ধ্বংস নয়। কোন রাষ্ট্রের দায়িত্ব হতে পারে না ধ্বংস, সংরক্ষণ, এটা একটা ব্যাপার। 2 নম্বর, এখানে আমরা কি বলছি? সংরক্ষণের প্রয়োজনটা কেন? এই যে আমরা বলছি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ, আমি আমার বাচ্চাটাকে, আমার নাতনিটাকে কি দেখাবো? এই দেখো, এই হচ্ছে ফ্যাসিবাদের কেন্দ্র ছিল, এখানে এই ঘটেছিল। আমি মুছে দিলাম, ওখানে ফুলের বাগান বানিয়ে ফেললাম, সেটাই বুদ্ধিমানের কাজ হবে? আমি একটু আগে এক্সাম্পল দিলাম আপনাকে হাঙ্গেরি থেকে। সমস্ত স্ট্যাচুগুলি নিয়ে একটা একটা তারা পার্ক করেছে, মিউজিয়াম, সবগুলি স্ট্যাচু কেন করেছে? আমাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য, মনে করে দেওয়ার জন্য, দেখো তোমাদেরকে সাম্যবাদের নামে, কমিউনিজমের নামে কি অত্যাচার তারা করেছে। আমরা মিউজিয়াম কেন করি? যে কোনো মিউজিয়াম কেন করি আমরা? মিউজিয়ামের ভ্যালুটা কোথায়? ইতিহাসকে প্রিজার্ভ করে, কনক্রিটাইজেশন করে ইতিহাসকে, সে কারণেই প্রয়োজন। যদি ভেঙে দেই এবং সেখানে সুন্দর ফুলের পানির ফোয়ারা বানাই, তাহলে কি হবে? ফলে খুব জরুরি হচ্ছে ইতিহাস সবাইকে বুঝতে হবে। বোধ করি খোমেনি হাসান ইতিহাসের এই সংরক্ষণের মূল্যটা পুরোপুরি বোঝেননি। উনি যে জাপানে শহরে বাস করেন, প্রতিটি ইতিহাসকে তারা, প্রতিটি ইট খণ্ডকে তারা প্রিজার্ভ করছে। 1000 বছর ধরে টোকিও শহরে চেরি ফুলের ফেস্টিভ্যাল হচ্ছে, 1000 বছর ধরে। কারণটা কি? মানুষকে সেই দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা। দিস ইজ ইয়োর ইনহেরিটেন্স, এটা তোমার উত্তরাধিকার। একে সংরক্ষণ করা, একে ধ্বংস করা তোমার কাজ নয়। তুমি ধ্বংস করবে কি? যেমন ধরা যাক, আমি এক্সাম্পল দিই আপনাকে, সবচেয়ে ঘৃণ্য হচ্ছে কি আউশভিটস। কখনো গেছেন আউশভিটসে? আউশভিটস এখনো আছে। আপনি যাবেন, বড় করে সাইনবোর্ড এবং সেই চুল্লি আপনি দেখবেন, এখনো আউশভিটস। আপনি যান বাস্তিল, প্যারিসে যান, আপনি এখনো ভাঙাচোরা অবস্থায়, আগের মতো সেই সেই কি বলে জেলখানা নেই, কিন্তু সিম্বলটা আছে। কেন? আপনাকে মনে করে দেওয়া, 200 বছর পরে আপনাকে মনে করে দেওয়ার জন্য এই হয়েছিল সেখানে। মানুষ এই চেয়েছিল, তার এই প্রতিবাদ, এই তার রেসপন্স ছিল। সেই জন্যে ইতিহাস মাস্ট বি প্রিজার্ভড ফর দ্য নেক্সট জেনারেশনস। অন্যথায় কোনো কিছুর কোনো মূল্য নেই। জ্ঞানের কোনো মূল্য নেই, পাঠের কোনো মূল্য নেই, শিক্ষার কোনো মূল্য নেই। সব ধ্বংস করে দিই আমরা। না। যে জনাব হাসান ফেরদৌস, আমি আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে আপনি যেই উদাহরণগুলো দিলেন,
প্যারিসের উদাহরণ দিলেন, আপনি জাপানের উদাহরণ দিলেন, আপনি বিভিন্ন জায়গার উদাহরণগুলো দিয়েছেন সংরক্ষণের। প্রশ্নটি হচ্ছে ওইসব দেশে যখন কমিউনিজম বিদায় নিয়েছে বা বিপ্লব যাদের বিরুদ্ধে হয়েছে, তারা কি আবার ফেরত আসার চেষ্টা করেছে, নাকি তারা একবারে চলে গিয়েছে? সব সময় বাংলাদেশের যে ভাঙচুরটা দেখা যাচ্ছে, অনেকেই বলছেন যে শেখ হাসিনার বক্তব্য বা ফেরত আসার একটি চেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশের প্রতিক্রিয়া হিসাবে এই ভাঙচুর শুরু হয়েছে ৬ মাস পরে। দুটো আপনি কি দুটো বলবেন? দুটো ভিন্ন প্রশ্ন কিন্তু। এক হচ্ছে যে এটা করা ঠিক কিনা, উনি বলছেন যে এটা করা ঠিক বটে, সরকারই করবে। আর কেন হয়েছে এটা ভিন্ন প্রশ্ন। কেন এই ঘটনা ঘটলো, টোটালি ডিফারেন্ট কোয়েশ্চেন। উনি জাস্টিফাই শুধু করছেন না, ওটা উনি ইম্পারেটিভ বলে বলছেন। আমি সেখানে আপত্তি করছি। ইয়েস, প্রতিটি জায়গায় ফিরে আসার চেষ্টা হয়েছে, নিয়মই হচ্ছে বিপ্লবের পরে ঘটে প্রতি বিপ্লব। কারণটা কি? যারা গতকাল ক্ষমতা ছিল তারা তো রাতারাতি উধাও হয় না, তারা চেষ্টা করে ফিরে আসবার জন্য। কারণটা কি? ধরো যাক আমি জমিদার, আমার জমিদারের জায়গায় আমি জমিদারি গেল। জমিদারি যাওয়া মানে কি? আমার এই প্রতিপত্তি চলে যাওয়া, আমার আয় চলে যাওয়া, আমার উৎস আনন্দ, আমার কি বলবে আমার বিলাস আলাসের বিলাসের সুযোগ সম্ভাবনা চলে যাওয়া। আমি ছাড়বো কেন? আল ট্রাই টু কাম ব্যাক। সবাই ট্রাই করে। বাংলাদেশে কি হচ্ছে এখন? আপনার কি মনে হয় না যারা গতকাল ক্ষমতা ছিল তারা আপ্রাণ চেষ্টা করছে ফিরে আসবার জন্য? হাসিনার মেসেজটা কি? আমি আসছি, আমি টুক করে চলে আসছি, অফকোর্স। এবং সেজন্যই আমাদের বারবার মনে করা দরকার, এই দেখো এই বাড়ি থেকেই ষড়যন্ত্র হয়েছে, এই সেই মহিলা যে ষড়যন্ত্র করেছে। তাকে খুন করলে তাকে সরিয়ে দিলে কোনো কাজ হবে না। তাকে আমাকে আই হ্যাভ টু বি রিমাইন্ডেড অলমোস্ট এভরি ডে কি হয় ফ্যাসিবাদে। সেই জন্য জি, ধন্যবাদ। জনাব খোমেনি হাসান। হাসান ফেরদৌস সাহেব যে প্রশ্নটি আপনার কাছে রেখেছেন সেটি হচ্ছে ফ্যাসিবাদের যে সিম্বল সেটি তো ৩২-এর বাড়ি না। তার মধ্যে গণভবন আছে, তার মধ্যে হাইকোর্ট আছে যেখান থেকে অনেক বেশি পার্সিয়ালাইজড রায়গুলো দেয়া হয়েছে বিগত ১৬ বছর ধরে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে অনেকগুলো স্থাপনা আছে। আপনারা কি সব গুড়িয়ে দেওয়ার পক্ষে? দেখুন, আমরা প্রথম কথা হয়েছে যে আমি হাসান ফেরদৌস ভাইকে ধন্যবাদ জানাই যে আমরা একই বিষয়ে আসলে আমরা কিন্তু ভিন্ন মতের না, আমরা একই মতে কথা বলতেছি। যেমন উনি খুবই সুন্দরভাবে বলছেন আর কি, আমি বলবো যে এটা একটা বড় লেসন সবার জন্য। যে তিনি বলছেন যে ফেসিবাদকে পরবর্তী প্রজন্মের জন্য দেখার জন্য ৩২ নম্বর থেকে যে ষড়যন্ত্র হতো সেটার জন্য রাখাও দরকার ছিল। হ্যাঁ, এই বিষয়ে তো আমি নীতিগতভাবে একমত, কিন্তু বলছি যে আমাদেরকে কিন্তু বাংলাদেশের আহ, তিনি নিউ ইয়র্ক থেকে কথা বলছেন, আমি টোকিও থেকে কথা বলছি, কিন্তু আমাদের আহ, আলোচনার যে বিষয় সেটা বাংলাদেশে অবস্থিত। এখন বাংলাদেশের একটা প্রবলেম হয়েছে যেটা আপনার বাংলাদেশে আমরা আমাদের যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের যে প্রশ্ন আছে, এই প্রশ্ন আমরা কিন্তু গত 53 বছর দেখি নাই। এটা আমাদের মনে রাখতে হবে আর কি, গত 53 বছর দেখি নাই। ফলে আপনার এখানে রিকনসিলিয়েশনের জন্য আপনাকে আহ, নীতিগতভাবে বড় বড় কিছু সিদ্ধান্ত নিতে হবে আর কি। যেমন মানে ধরেন ৫৩ বছর ধরে কোন রিকনসিলিয়েশন দেখেননি? এটা কি একটু আমাদের ব্যাখ্যা করবেন? কি আমাদের হয়নি? জনগণ আমাদের জনগণের ভিতরে বহুবিধ বিরোধ আছে। শুধু এরকম না যে আপনি মানে আমরা হয়তো একটা টক শোতে অনেক বেশি কথা বলতে পারবো না, তারপরেও বলি। ধরেন গত 53 বছরে আওয়ামী লীগের ভেতরকার যে দ্বন্দ্ব, আওয়ামী লীগের ভেতরকার দ্বন্দ্ব সেটারই অবসান হয়নি। আওয়ামী লীগের যারা প্রতিষ্ঠাতা, যে কয়জন লোক প্রতিষ্ঠা করছেন, যারা আওয়ামী লীগের ছিলেন, তাদের ভিতরকার রিকনসিলিয়েশন হয়েছে নাকি? হয় নাই। তাদের সকল প্রজন্ম, কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন, কেউ মন্ত্রী হচ্ছেন, আবার কেউ কেউ খুঁজলে দেখবেন যে হয়তো ভিক্ষা করে খাচ্ছেন, তাদেরও রেকনসিলিয়েশন হয় নাই। বাংলাদেশের সংকটটা অনেক গভীর, আমাদেরকে সেই জায়গা দেখতে হবে। এখন আমরা আপনার আহ, যদি বলেন যে এখানে আবার আমার পজিশনটা আপনাদের কাছে আরেকটু উইয়ার্ড লাগবে আর কি, যে আমি বলতে চাচ্ছি যে এই যে ৩২ নম্বর যদি আমি এখানে রাখি, আমি যদি ফেসিবাদকে এখানে আপনার যদি ঘৃণা করার জন্য রাখি, সেটার একটা বড় সংকট হচ্ছে যারা এখন আওয়ামী লীগের বাইরে ক্ষমতাসীন, তাদের ফেসিস্ট হওয়াকে এটাকে আবার হচ্ছে ইগনাইট করবে। প্রবলেমটা হচ্ছে আমাদের এইখানে। শুধু আওয়ামী লীগ সমস্যা এরকম না, শুধু আওয়ামী লীগ সমস্যা না। আজকে আপনি ৩২ নম্বরকে যদি আপনি রেখে দিচ্ছেন, ৩২ নম্বরের যদি সলভ না করেন, তাহলে এখন তো শেখ হাসিনা ক্ষমতায় নেই। আপনারা কি জানেন? আমি একটা জিনিস বলবো আর কি, এই ৫ই আগস্টের পরে অনেক বড় বড় ঘটনা বাংলাদেশে আসছে যেগুলো মিডিয়া ব্ল্যাক আউট করে দিছে। ধরেন আওয়ামী লীগের একজন ব্যবসায়ী গাজী, তার একটা কারখানাকে হচ্ছে আপনার দখল করতে গেছে, সেখানে ৩ শতাধিক মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আর জানেন আপনারা এটা?
এটা কিন্তু 5 আগস্টের পরে হয়েছে। আমার জানা নেই। 5 আগস্টের পরে হয়েছে এই ঘটনা, এবং হচ্ছে 24 ঘন্টা ধরে সেখানে আগুন জ্বলছে। তো বাংলাদেশের ক্রাইসিসটা হচ্ছে এটা, যদি আপনি 32 নাম্বার এইসব বিষয়গুলোকে সলভ না করেন, তাহলে এই 300 মানুষের কথা আপনারা আমাদের সামনে আসতেই পারবে না। আপনি শুনেনই নাই। অথচ একটা ঘটনা, পৃথিবীতে আপনি শুনবেন যে কোনো একটা দেশে 3 শতাধিক মানুষকে 24 ঘন্টা ধরে তারা পুড়ছে। তাদেরকে কেউ উদ্ধারও করতে যায়নি। উদ্ধারও করতে যায়নি। এটা কিন্তু ঢাকায় ঘটছে। রূপগঞ্জে ঘটছে। আপনারা জানেন হয়তো। ওই গাজী হচ্ছে আপনার আওয়ামী লীগের একজন এমপি। এখন এটাকে আপনি কিভাবে নিবেন? ফলে আমাদেরকে হচ্ছে, ভাই আমাদের তো শত্রু একটা না। এবং এখানে আমার যে মেসেজটা হচ্ছে যে আওয়ামী লীগ, আমরা ১ম যে জাতীয় বিপ্লবী পরিষদ করছি এটা আপনারা জানেন। আমরা আপনার কি বলে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করার বিষয়টা। ধরেন যারা এখানে জেনোসাইডের সাথে জড়িত ছিল, লুটপাটের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচার করতে হবে, এবং বাকিদেরকে, বাকি মানুষদেরকে অবশ্যই ন্যাশনাল রিকনসিলিয়েশন এর ভিতরে নিয়ে আসতে হবে। এবং এখানে আপনার, যেখানে আপনি নিউ ইয়র্কে আসছেন, আপনারা দুজনে যুক্তরাষ্ট্রে আছেন, সেখানে সাউদার্ন স্টেট আর নর্দার্ন স্টেটের ভিতরে যুদ্ধ হয়েছে, এবং সাউদার্ন স্টেটের তো কিন্তু পরাজিত, তারা তাদের বীরদেরকে এখনো স্মরণ করে। সেটার জন্য কি আপনি যারা স্মরণ করে তার ইয়াং জেনারেশনকে মেরে ফেলতেছেন? মারতেছেন না। তাদেরকে গণহত্যাযোগ্য বলতেছেন? তাও বলতেছেন না। কিন্তু বাংলাদেশের প্রবলেম হচ্ছে এটা, যে আপনি যাকে সুযোগ দিবেন। এখন আওয়ামী লীগের লোকটা মারা গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বাংলাদেশের নাগরিক, সেই জায়গাতে আমাদের ঐক্যমত্য নাই। আমি গত ৫৩ বছর রেকনসিলিয়েশন এর যে কথাটা বলতেছি, কেন বলছি রেকনসিলিয়েশন এর কথা? আপনি আওয়ামী লীগের ১৬ বছর ক্ষমতায় ছিল। এখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে ধরেন মাওলানা ভাসানী ছিলেন, তারপরে খন্দকার মোশতাকরা ছিলেন। তাদের ফ্যামিলির লোকরা কি গত ১৬ বছর ভালো ছিল নাকি? ইভেন ইভেন ঠিক। ইভেন ধরেন তাজউদ্দিন আহমদের কথা। আমরা যদি ৭১ এর কথাও আসি, চেতনার কথাও আসি, তাহলে মানে তাজউদ্দিন আহমদের ফ্যামিলির যে লোকরা অত ভালো ছিল না। তো ফলে এটাকে ঠিক। আমাদের অসুখটা অনেক গভীর। এবং এই ক্ষেত্রে সরকারের যেটা হইছে, আমি সরকারের ব্যাখ্যার সাথে একমত না। শেখ হাসিনা ভাষণ দিছে এই কারণে ৩২ নম্বরে হামলা হইছে, হ্যাঁ? এবং ৩২ এই কারণে হামলা হয়নি। এটা ঠিক। জনগণের পক্ষ থেকে হাসান ফেরদৌস সাহেবের যে প্রশ্নটা ছিল আপনার প্রতি সেটা হচ্ছে যে এই ভাঙচুরের সীমা কোথায়? গণভবন, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সব কি এর মধ্যে আওতার মধ্যে পড়ে? না, এইরকম আমি যে জায়গা থেকে কথা বলছি, আমি আশা করি যে আমার কথার গভীরতা যদি হাসান ফেরদৌস ভাইয়ের কাছে পরিষ্কার হয়, তাহলে বুঝবেন যে ১ম কথা হইলো আমরা কেউ উন্মাদ না। আমরা তথাকথিত প্রতিক্রিয়াশীল না। আমরা ভাঙতেছি শুধু ভাঙার জন্য না, আমরা গড়ার জন্য। আমাদের এই গড়াটা হইতে হবে এরকম, এখানকার আমাদের বাংলাদেশের স্থানীয় বাস্তবতাকে সামনে রেখে। সো আমরা যদি কোনো কিছু ভাঙি, আমরা কোনো একটা স্থাপনা ভাঙি, আপনাকে ধরে নিতে হবে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর ইশতেহার লিখতেছি। আমাদের ভাঙচুরের ভিতরে মানুষ হত্যা নাই কিন্তু। আমাদের ভাঙচুরের ভিতরে মানুষকে হলো বাঁচানোর একটা মেসেজ আছে। আর যারা বলতেছেন, যারা আজকে হেরিটেজ রক্ষা করতেছেন, তারা তো গত ১৬ বছর বিরোধী দলের লোকদেরকে রক্ষা করেন নাই। আমাদেরকে রক্ষা করেন নাই। আমি ৫ বছর আগে এই প্রোগ্রামের আগে কথা বললাম যে ৫ বছর আগে আমি জাপানে আসছি। আমি জাপানে চলে আসলাম কেন? আমি কিন্তু বর্তমানে একজন রিফিউজি। ৫ আগস্ট এই সরকার গঠন করার পরেও আমি একজন রিফিউজি হিসেবে জাপানে অবস্থান করছি। আমি আমার দেশে ফিরতে পারি নাই। আমার দেশে ফিরতে পারি নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় জরুরি অবস্থা বিরোধী মুভমেন্টের নেতৃত্ব দিছি। আমি এখন জাপানে শ্রমিক হিসাবে আছি। কি মনে হয়? আমার জুনিয়ররা সরকারি উপদেষ্টা, আমি এখন শ্রমিক। কি মনে হয়, এটা কি সহজ কথা মনে হয় আপনাদেরকে? আপনি কি বাংলাদেশ ছেড়েছেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোনো আগ্রাসনের জন্য? হ্যাঁ, কেন দেশ ছাড়ছেন? আমাদেরকে হত্যার লিস্ট করা হয়েছিল। আমরা থাকলে আমরা মারা যাইতাম। আপনার এই যে ফ্যাসিবাদ বিরোধী কথা, এখন তো অনেকেই বড়, বড় কথা বলতেছেন। সবাই দেশে সুন্দরভাবে থাকতে পারছেন। তাদেরকে কেউ লিস্ট করে নাই। তারা যদি জেলে গেছেন, জেলখানায় বসে তারা ভিআইপি তে ছিলেন। কিন্তু যারা হচ্ছে জেলের বাইরে ছিল, যাদের লিস্ট করা হইছে, তারা কেউ গুম হইছে, কেউ মারা গেছে, কেউ পালাইছে। আমরা সেইসব মানুষ বুঝি। আজকে আমি যখন কথা বলতেছি ৩২ নম্বর ভাঙা নিয়ে আমার প্রবলেম না। আমি কিন্তু ৫ আগস্টের পরে আওয়ামী লীগের মানুষের জীবন রক্ষার বিষয়ে কথা বলছি। কারণ কি, আমি জানি যে পলিটিক্যালি যদি কোনো বৈরী অবস্থা থাকে, একটা দেশের মানুষের কত কষ্ট হয়, সেটার একজন ভুক্তভোগী আমি নিজে। এবং এই ধরনের ভুক্তভোগী হইলে ধরেন আমরা জামায়াত বিএনপির সাথে রিলেটেড। আপনি কি মনে হয় গত ৫ বছর বিএনপি জামাত থেকে আমাদেরকে কোনো সহযোগিতা করা হইছে? না মামলায়, না হচ্ছে বিদেশে এই যে আসার বিষয় বা বিদেশে আশ্রয়ের বিষয়।
এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের কেউ হেল্প করতেছে না। আপনার কি মনে হয় আজকে যারা বাংলাদেশে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা যারা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়ার যাদের টাকা নাই, বন্দোবস্ত নাই, তারা যাইতে পারে নাই। তো মানে আপনাকে আপনি বলছেন যে আপনি আওয়ামী লীগের সাধারণ জনগণের সাধারণ কর্মী কারণ আমাদের সমর্থকদের প্রাণ বাঁচানোর পক্ষে আপনি বলছেন, তাই আমাদের তো? রিকনসিলিয়েশন এর ভিতর যাইতে হবে এবং সেই ক্ষেত্রে হচ্ছে এই স্থাপনায় সবকিছু ঘুরায় দিতে হবে। সব ঘুরায় দিতে হবে এবং এমন একটা ব্যবস্থা আনতে হবে যেখানে সকল মানে ধর্ম, বর্ণ, মতের মানুষজনের জীবন হচ্ছে অর্থাৎ সবার আগে তার জীবন রক্ষা। এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। এখন এগুলা করতে হলে কি এটা সম্ভব না যদি আপনি আমাদের দেশে এমন একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত আছে গত ৫৩ বছর ধরে। সেইখানে আপনি শুধু এখানে ক্ষমতাসীন হইলে মানুষ খুন করে না। ক্ষমতার বাইরে থাকা যেকোনো বাংলাদেশে আপনার ১০ জন মানুষ যদি সংঘবদ্ধ হয়, সে ১০ জন চিন্তা করে যে অপর একজন মানুষকে কিভাবে মেরে ফেলা যায়। এটা তো একটা জি, ভয়ংকর কালচার আমাদের দেশে। জি, জি। ধন্যবাদ। আ আ আমরা আসছি সেখানে। জনাব হাসান ফেরদৌস, খোমেনি হাসানের পয়েন্ট হচ্ছে আ যে মানুষের জীবন রক্ষা করো। আওয়ামী লীগের যারা সাধারণ জনগণ আছে, সাধারণ কর্মী সমর্থক আছে, তাদের জীবন রক্ষা করো। তাদেরকে নিগৃহীত হতে দিও না। বাট উনি যেগুলোকে আইডেন্টিফাই করেন ফ্যাসিস্টের সিম্বল হিসাবে, শেখ মুজিবের মূর্তির কথা উনি বলেছেন, ৩২ নম্বরের বাড়ির কথা বলেছেন, এগুলোকে ভেঙে দাও। আ এবং আপনি যেটা পয়েন্ট বলেছেন যে এই স্থাপনাগুলোকে সংরক্ষণ করো যেন ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারি যে এটা হচ্ছে আ আ ফ্যাসিস্টের বাড়ি ছিল এবং এদের এই পরিণতি হয়েছে। তো এখন পয়েন্ট হচ্ছে যে এই বাড়িটি যদি ভেঙে ফেলাও হয়, তাহলে কি আপনি আপনার ওই ছোট যাকে আপনি দেখাতে চান তাকে দেখাতে পারবেন না? যে এটা ফ্যাসিস্টের বাড়ি ছিল। এই যে দেখো ভেঙে অর্ধেক অবস্থায় আছে। গুড, গুড। সেখানে এর আগে দেখানোতে কি এর সমস্যা? আগের কথাটা বলি, উনি বললেন রিকনসিলিয়েশন। উনি বলেছিলেন বারবার তিনি বলছেন রিকনসিলিয়েশন। মানে কি? দুটো দল, দুটো গ্রুপ, দুজন মানুষ ভিন্ন, ভিন্ন মতের, ভিন্ন, ভিন্ন পথের। এদেরকে এক করা। এক করা মানে কি একে মেরে ফেলা? একে গুঁড়িয়ে ফেলা? না এর মতের সঙ্গে আমার মতের সম্মিলন? হোয়াট ইজ রিকনসিলিয়েশন? উনি সমস্ত স্থাপনা ভেঙে দেবেন, সমস্ত অপোজিশন ভিউজ কে তিনি অ্যানাহিলেট করবেন। উনি আরো না আর কি কি করবেন? উনি বলতে পারছে আমি এই তরিকার যারা ভাবনার মানুষ। দ্যাট ইজ নট রিকনসিলিয়েশন। রিকনসিল মানেই হচ্ছে এটি আমি লিখেছিও এই আমাদের এই পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন মতের ইউ রাইট, অ্যাবসলিউট রাইট। গত 53 বছরে বাংলাদেশ বিভক্ত হয়েছে, নানাভাবে বিভক্ত হয়েছে। তার কারণ বাংলাদেশ মূলত এই 53 বছর একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে গেছে। আমরা এখনো পুরোপুরি ফর্মড হই নাই ইভেন অ্যাজ এ নেশন। আমাদের এখন তর্ক কি নিয়ে হচ্ছে? ইতিহাসে তর্ক হচ্ছে আমাদের। এই মুহূর্তে সবচেয়ে বড় তর্ক কি? কোনটা আমার ইতিহাস? সঠিক না সঠিক না? অনেক প্রশ্ন তুলছি আমরা। একদম ফান্ডামেন্টাল প্রশ্ন তুলছি আমরা। তার মানে এটা কি? জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমরা এখনো পুরোপুরি ফর্মডই হই নাই। যে জন্য এখন বলা হচ্ছে দ্বিতীয় জন্ম আমাদের। দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি আমরা। কেমন? এবং এই স্বাধীনতার উত্তরটা হচ্ছে মানে এই স্বাধীনতার লগ্নে আমার লক্ষ্য হওয়া উচিত ধ্বংস। আমার লক্ষ্য হওয়া উচিত আমার কমননেস কোথায় আছে খুঁজে বের করা। কোথায় এই খোমেনি ইহসান এবং আমি কোথায় মিলি? আমরা সবসময় সব বিষয়ে একমত হব না, কিন্তু কোথায় মিলি আমরা? কোথায় কোথায় আমাদের মিল? আর চমৎকার বই আছে অমর্ত্য সেনের আইডেন্টিটির ওপরে। খোমেনি সাহেবের সাথে আমার অনেক অমিল, কিন্তু অনেক মিলও আছে। আসুন মিলটা খুঁজি, অমিলটা নয়। মিলটা খুঁজলে কি হবে? খোমেনি সাহেবের সাথে আমার সংহতির সূত্রগুলি বেরোবে। সংহতি মানে কিভাবে আমরা একসাথে কমন লক্ষ্যে এগোতে পারি। লক্ষ্য আমাদের সবারই কমন, কিন্তু আমরা কি চাই? সুন্দর একটা দেশ চাই, যে দেশে মানুষ অধিকার ভোগ করবে। কথাটা লক্ষ্য করবেন, অধিকার ভোগ করবে। কি অধিকার? ভোটের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, নিরাপত্তার অধিকার, অল বেসিক রাইটস। এটা কিভাবে আপনি হাউ ডু ইউ গ্যারান্টি দিস বেসিক রাইটস? কিভাবে? একটাই তো পথ, তা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। অন্য কোনো পথ নেই, একটাই মাত্র পথ, আইনের শাসন। যে আইনটা কি আইনটা হবে তা আপনি আমি মিলে বসে ঠিক করবো। যে প্রক্রিয়া শুরু হয়েছে এখন, কোনটা ঠিক আইন কোনটা ঠিক আইন নয় কে ঠিক করবে? আগে করতে একজন লোক বসে চেয়ারে, এখন তা বলছি না আমরা। আসুন একসাথে কাজটা করি আমরা, এবং লক্ষ্যটা হবে আমাদের ওই যে বললাম সংহতির সূত্রগুলি খুঁজে বের করা, বিভেদের নয়। ফলে ওনার যে অ্যাপ্রোচটা ইজ কমপ্লিটলি রং। উনি একদিকে বলছেন রিকনসিলিয়েশন, অন্যদিকে বলছেন ধ্বংস। দুটো জিনিস একসাথে যায় না। জি, হাসান ফেরদৌস সাহেব, আপনি আম আ যেটি আগের বক্তব্যে আপনি বলেছিলেন
যে এই স্থাপনাগুলো থাকুক, আমরা যেন পরবর্তী প্রজন্মকে দেখাতে পারি যে এই স্থাপনাটা যদি থাকে কিন্তু ভাঙ্গা অবস্থায়, ডিমোলিশড অবস্থায় থাকে, আপনি কি দেখাতে পারছেন না যে এটা ব্যাপারটা ফ্যাসিস্টের বাড়ি ব্যাপারটা ছিল, তো এটা symbol ভাঙ্গা নয়। অবস্থায় আছে, ব্যাপারটা জনগণের আক্রোশে এটা ভেঙে গেছে? ব্যাপারটা তো সিম্বল নয়। আমি ঠিক আছে একটা ফলক দিয়ে গিয়ে বলতে পারি এখানে থাকতো শেখ মুজিবুর রহমান। আমি বলতে পারি এখানে বাস করতো XYZ, বলতে পারি আমি। কিন্তু এই পুরো গৃহটা একটা বৃহত্তর ইতিহাসের সারণিকা, বৃহত্তর ইতিহাসের। এটা একটা ইভেন্ট নয়, জি, কেমন? সেই জি, কারণে জি। প্রয়োজন আমরা মিউজিয়াম কেন রাখি? মিউজিয়ামে অসংখ্য জিনিস থাকে, অসংখ্য জিনিস। কেন প্রিজার্ভ করি আমরা মিউজিয়াম? না করে সিম্পলি বলতে পারি একটা ফলক রেখে দিলাম সেখানে। তা তো হয় না। ইউ নিড ট্যাঞ্জিবল ফিজিক্যাল প্রেজেন্স, এন্ড দ্যাটস হোয়াট। সব তো বলছি আমি, সব তো রাখার কথা বলছি না। এটি হচ্ছে আমার জীবন্ত ইতিহাস, একদিনের নয়। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনি খোমেনি হাসানের সাথে আপনার কমন গ্রাউন্ড খোঁজার কথা বলছিলেন। আমি একটি কমন গ্রাউন্ড দেখতে পাচ্ছি দুজনের মধ্যে ভিজিবল। দুজনেই টুপি পরেছেন, আমি টুপি পরি নাই। আমি তো টুপি নয়, সুতরাং কিন্তু আমার 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 চুলটা খুব কি বলে ওয়াইল্ড, সেটাকে আটকানোর জন্য আমি করেছি। আমি টুপি পরি না। আচ্ছা, ঠিক আছে। এটা ধন্যবাদ। একটা এটা একটা টুপি নয়। জি, জনাব খোমেনি হাসান, আপনার কাছে আমি একটু যেতে চাই। হাসান ফেরদৌস সাহেব যেটি বলেছেন যে রিকনসিলিয়েশন এর অর্থ উনি ব্যাখ্যা করেছেন ওনার মতো করে। আমি জানতে চাইবো আপনি সেটার সাথে একমত কিনা, এবং একই সাথে আ আপনিও রিকনসিলিয়েশন এর কথা বলেছেন, এবং একই সাথে আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনি বা আপনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। তো আপনার কি মনে হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি কার সাথে রিকনসিলিয়েশন করছেন? আপনার 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 ব্যাখ্যাটা কি? আচ্ছা, এখানে আপনার আমরা রিকনসিলিয়েশন নিয়ে যে আমাদের যে ভ্রান্তি বিলাস যেটি হচ্ছে, আপনি যদি পিছনের সবকিছু রাখেন, অর্থাৎ আওয়ামী লীগ থাকে, ৩২ নম্বর থাকে, শেখ মুজিবের মূর্তি থাকে এবং তাদের যারা আদার আছে তারাও যদি থাকে, তাহলে কোথায় রিকনসিলিয়েশন হবে? আমরা কি আমরা গত ৫৩ বছর বাংলাদেশের রাজনীতির নোংরামি যদি আমরা খেয়াল করি আরকি। সকালবেলা আপনি দুধ কলা খাইছেন যার সাথে, বিকালবেলা তাকে গলা টিপে হত্যা করছেন। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এখন এই যে এই ২ টা পক্ষকে আপনি যদি বহাল তবিয়তে রাখেন, তারা কিন্তু হচ্ছে তারা এত খারাপ, তারা এত খারাপ সেটা হচ্ছে তাদের জেনারেশনের যে সংকট, সেটা তারা জেনারেশন টু জেনারেশন হচ্ছে প্রবাহিত করতেছে। আপনার আমি বলতে চাই যে আপনার ধরেন 71 এর যে আপনার প্রবলেম আছে বা আরো অন্যান্য যে আছে, সেটার জন্য কি আমি যে যার ৮০ দশকে জন্ম বা এই যে যারা জেন জি, হ্যাঁ? তাদের কি কোনো দায় আছে? তাদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে। সবচেয়ে বড় প্রবলেমটা কোথায়? এখন হাসান ভাইয়ের সাথে আমার যেটা সমস্যা হয়েছে কি যে হাসান ভাইরা আ এই reconciliation আপনি দেখবেন ইউরোপ থেকে দেখবেন, আমেরিকা থেকে দেখবেন, তারপরে হচ্ছে আ আমাদের সাউথ আফ্রিকা দেখতে পারি। অর্থাৎ এখানে যারা মানে যেগুলো ফ্যাসিবাদী আইডিয়াস, ফ্যাসিবাদী পলিটিক্স বলেন, সিম্বল বলেন, এই বিষয়গুলা যদি আপনি নিউট্রালাইজ না করেন, তাহলে reconciliation এখানে মানেটা কি? আমি আপনি একসাথে আসতেছি। ধরেন এখন আমি চাই আপনার রক্ত নিতে, আপনি চান আমার রক্ত নিতে। তো ২ জনের একটা কমন গ্রাউন্ড হইছে। এখন আমরা ২ জন যদি একসাথে হই, এটা কি reconciliation? বলেন। আপনার এই ৫ আগস্টের পরে শেখ হাসিনার যে বক্তব্য, শেখ হাসিনার যে বক্তব্যের ভিতর দিয়ে আপনি কি এটা মনে হয় না যে উনাদের আওয়ামী লীগ থেকে কি বলা হইছে? আবু সাঈদ সন্ত্রাসী। আমরা সবাই সন্ত্রাসী এবং আমাদেরকে হত্যা করা হবে। এই আমি যে আজকে একটা নতুন থিওরি শুনলাম। আওয়ামী লীগের প্রধান সম্ভবত দাবি করছেন যে আবু সাঈদের গুলির ঘটনাটা এআই জেনারেটেড। উনি এটা রিয়াল ঘটনা হিসাবে স্বীকার করছেন না এখন আর। এটা কোনো প্রবলেম না। আপনার ধরেন যে আ এগুলা কি আমরা এমন একটা ইতিহাস থেকে আসছি, এগুলো নিয়ে আমরা স্রেফ মজা করতে পারি। ধরেন যখন ইউরোপে আপনার এই আলোকায়ন হইলো আরকি, এনলাইটমেন্ট আসতো, তখন বিভিন্ন চার্চ থেকে ওয়াজ করা হইতো আরকি যে সায়েন্টিফিক সব ঘটনাই হচ্ছে তাদের ধর্ম অনুযায়ী হচ্ছে। বাংলাদেশেও কিন্তু অনেক কথা হয় যে ধরেন কেউ একটা নোবেল পাইছে কোনো একটা আবিষ্কারের উপরে, কোনো একটা হুজুর বলে দিল যে এইটা ইসলামিক অমুক তত্ত্বের কারণে হইছে। তো এই মূর্খতা এখন হাসিনা সহ অনেকে আসছে। উনি এআই নিয়ে কথা বলছে। উনি এআই নিয়ে উনি কি জানেন? কি বুঝেন? স্টুপিড না হইলে স্টুপিড না হইলে কেউ এই কথা বলবে? কারণ হচ্ছে এখন কোন ছবিটা এআই জেনারেটেড, এটা তো হচ্ছে ইজিলি আপনি একটা সফটওয়্যার দিয়ে আপনি এবং তার আগে অনেকেই উনাদের শিবির থেকে বলতো যে স্নিগ্ধ এবং মুগ্ধ ২ জন ব্যক্তি না, একই ব্যক্তি। হ্যাঁ,
বাট এই যে এই ধরনের কথাবার্তা এগুলো তো আমাদের মানে আপনার ন্যাশনালি একটা মানে বিরক্তি এগুলো কি ডিনায়াল? এগুলো কি ওদের গণহত্যার ডিনায়াল নাকি? ডিনায়াল কিছু নেই। এটা হচ্ছে মূলত ওনারা আবার গণহত্যা করার জন্য একটা গ্রাউন্ড খুঁজতেছে। এগুলো তৈরি করতেছে। এই কথাবার্তাগুলো আপনারা এখন ধরেন বাংলাদেশের এখন সরকারের একজন উপদেষ্টা আছেন। উনি ৯০ এর দশকে কিছু নাগরিককে হত্যা করতে চাইছেন। সেটা অনুযায়ী ওনারা একটা ঘাতক দালাল নির্মূল কমিটি করে তারপরে একটা গণ আদালত করে ফেলছেন। গণ আদালতে যাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে। তো এই যে এগুলো আপনি আসিফ নজরুলের কথা বলছেন আসিফ সম্ভবত। নজরুলের কথা বলছি। এগুলো ছোটখাটো বিষয় না। ছোটখাটো বিষয় না। আপনাকে যখন বলা হয়েছে যে আপনি আবু সাঈদ হচ্ছে এআই জেনারেটেড তার ছবি। এই কথাটা উনি যখন বলতেছে সে এটা কোনো প্রবলেম নাই। ভাই এআই যদি আপনি এটা জানেন তো জানার পরে বাকি মানুষগুলো তো মারার আপনার দরকার ছিল না। মারার কোনো দরকার ছিল না। আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করি আরকি যে এটা আমি যেভাবে চাই না কেন এগুলো আলোচনা করে কিছু করতে পারব না। বাংলাদেশে সিরিয়াস ক্রাইম হয়ে গেছে। আজকে ২০২৫ সালে বাংলাদেশের মতো রাষ্ট্রে, হ্যাঁ? আপনার এই যে আমাদের পলিটিশিয়ানরা যেই কাজটা করছেন, সচিবরা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের এই পৃথিবীতে বসবাস করার কোনো ধরনের হিউম্যান রাইটস নেই। এটা যদি আমরা শুধু তাদেরকে আমাদের কি দুর্ভাগ্য করবেন? মানে এখানে তো ১ জন আমাদের ২ জন না, আমাদের অনেক মানুষ জড়িত। আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো ইউরোপ আমেরিকা সহ উন্নত দেশগুলোর থেকে সরাসরি সাপোর্টেড না আর না হলে দেখেন আপনি ওই যে জোলানি আপনার সিরিয়াতে যার বিরুদ্ধে $10 বিলিয়ন হচ্ছে বাউন্টি ঘোষণা করা হয়েছিল সেই লোক ক্ষমতা দখল করে আসতেছে এবং আসাদের লোকদেরকে ধরে ধরে পট করে ফাঁসি দিচ্ছে, ঠিক আছে, আইন বাতিল করে দিচ্ছে, সবকিছু বাতিল করে দিচ্ছে। কোথাও দেখছেন কোনো সমালোচনা আছে? তো এই যে আমরা একটা জিনিস ধরে একটা হাওয়াই বিষয়ের উপরে ৫ আগস্ট বিপ্লব হয়েছে, গণহত্যাকারীদের ফাঁসি হবে, ফেসিজমকে হইলো ডেমোলিশ করে দিতে হবে এবং হচ্ছে যে এই সবকিছু নতুন করে গড়তে হবে, এটা নিয়ে তো বিতর্ক করার কিছু নাই। সিরিয়াতে যেটা হচ্ছে তালেবানরা করতেছে। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বলি, গতকাল আমি লিখছি আর কি যে আজকে ভারত হচ্ছে আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দিচ্ছে। তো আমি বললাম যে ভারতের অবস্থানটা কি আসলে কোনো অবস্থান? ভারত তো এখন তালেবানের সাথে ঐক্য করতেছে, তাই না? অর্থাৎ আপনি ক্ষমতা দেখলে মধু দেখলে আপনার পজিশন তো চেঞ্জ হয়ে যাবে। এখন ভারত যেটা করতেছে যে তার এখানে বাংলাদেশে কিছু চুক্তি-টুক্তি আছে এগুলোকে রক্ষা করার জন্য নানান প্রেশার দিচ্ছে। তারা তো আসলে আওয়ামী লীগের করতে চায় না, আওয়ামী লীগের ব্যবহার করতেছে। কিন্তু যখন দেখবে যে ভারত হতাশ হয়ে যাবে, বাংলাদেশে পরিপূর্ণভাবে বিপ্লব কায়েম হবে, সুরসুর করে ভারত গণতন্ত্রের পক্ষে আসবে এবং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিয়ে এখানে আমাদেরকে দাঁড়াইতে দিবে এবং জি, বাংলাদেশ আমরা ভারত প্রসঙ্গে একটু কথা বলব। কিন্তু আমি তার আগে এখানে আপনার অরিজিনাল প্রশ্নটা আমার যেটা ছিল যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে এবং আপনি একই সাথে রিকনসিলিয়েশন এর কথা বলছেন। জি আপনার রিকনসিলিয়েশনটা দেখতে কেমন? রিকনসিলিয়েশন হবে। রিকনসিলিয়েশনের ক্ষেত্রে আমরা ২ টা বিষয় বলে দিচ্ছি। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে হচ্ছে বিরোধের জায়গা খুব কম। ১ম হইলো এখানে আপনার প্রায় 98% হচ্ছে বাঙালি। 98% বাঙালি। মানে হচ্ছে আমার ব্লাড, আমার প্রতিপক্ষের ব্লাড একই ব্লাড। এটা হচ্ছে একেবারে মানে পরিষ্কার বিষয়। এবং এখানে যারা আরো অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, তারা আমাদের ভাই। আমাদের একদম রক্তের সাথে রিলেটেড। কালচারালি আমরা কিন্তু বাংলাদেশে ৫,০০০ বছর ধরে আছি। আমাদের হাসান ফেরদৌস ভাই একটা কথা বলছেন আরকি যে, "রাষ্ট্র হিসাবে কোনো কিছু হই নাই।" এটা ভুল কথা। এটা গত ৫০-৬০ বছর বা ১০০ বছরের প্রবলেম। কিন্তু বাংলাদেশ পৃথিবীর একটা গর্বিত হচ্ছে আপনার সভ্যতার উত্তরাধিকার বহন করে। বাঙালি জাতির এমন কোনো অতীত নাই, এমন কোনো কলঙ্ক নাই যেটার জন্য আমার জাতি বিশ্বের অন্যান্য কোনো সভ্যতার চেয়ে ছোট। এটা নাই। এগুলো বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা আছে। তো আমরা 98%। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ৯২ ভাগ হচ্ছে মুসলমান। এখন এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা কিন্তু হারাম। হ্যাঁ, আমরা গত ৫৩ বছর একটা সেকুলারিজম, আল্ট্রা সেকুলারিজম কায়েম করে রাখছি। যেখানে বলি নাই কিন্তু আমাদের রিলিজিয়াস কিন্তু বাধ্যবাধকতা আছে। আপনি চাইলে আরেকজন মুসলমানকে বিনা কারণে হত্যা করতে পারবেন না। কিন্তু সেটা কি প্র্যাকটিসে আছে? ৭১ সালে তো প্র্যাকটিসে দেখেছি নাই, পাকিস্তানি আর্মি ৩ লাখ এট লিস্ট মানুষ মেরেছে। তারাও তো প্র্যাকটিসে নাই, মুসলমান। প্র্যাকটিসে নাই। সেটার জন্য তো আমরা বলতেছি। এইজন্য আমরা কিন্তু আমাদের রিলিজিয়াস বিষয়, আমাদের সভ্যতা বিষয় আনতে চাই। আমাদের সভ্যতার মধ্যে কোনো গণহত্যা নাই। আমাদের ৫,০০০ বছরের ইতিহাসে বাঙালি কোনো গণহত্যা করে নাই। বাঙ্গা বা বা বাঙালি বাঙালি হচ্ছে মানে সবসময় বিহারীদেরকে গণহত্যাটা তো বাঙালিরাই করেছে নাকি? এটা হচ্ছে এখানে কিছু পলিটিক্যাল ইভেন্টের কারণে এটার সাথে সমগ্র জাতির সভ্যতা এটা নিতে পারে না।
ঠিক আছে, এটা যারা করছে এটা ভুল করছে, সেগুলো আমরা রিকগনাইজ করি। কিন্তু আমার জাতি হচ্ছে এমন একটা সভ্যতা পৃথিবীতে গত ৫,০০০ বছর কোনো হত্যার সাথে শামিল নয়, কোনো আগ্রাসনের সাথে শামিল নয়। এখানে দেখবেন বাংলাদেশ হচ্ছে মোস্ট মানে ওয়েলকামিং হোস্ট কান্ট্রি কিন্তু। হোমোজিনিয়াস একটা নেশন আপনি নো, বলছেন। নো, নো, শুধু হোমোজেনাস বললে হবে না। এটা মোস্ট ওয়েলকামিং হোস্ট কান্ট্রি, যেখানে সমগ্র পৃথিবীর জাতিসত্তার মানুষ এখানে আসছে। এসে হচ্ছে কি তারা বসতবাড়ি করে তারা বাঙালির মধ্যে আত্মীকরণ হয়ে গেছে। এটা হচ্ছে বাঙালি। এখনো দেখেন, এখন এখনো রিকনসিলিয়েশনটা কিভাবে করবেন? আওয়ামী লীগের সাথে কিভাবে করবেন? সেক্ষেত্রে আমরা বলছি এটা রিকনসিলিয়েশন হবে আওয়ামী লীগের লোকদের সাথে। যারা গণহত্যার সাথে কিভাবে? শামিল নয়। কিভাবে? সেটা কি? খুব সহজ বিষয়। যা আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেন, যারা গণহত্যা করছে তাদেরকে বিচারের মুখোমুখি করেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। আর বাকি যারা আওয়ামী লীগ করছে, অর্থাৎ আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের ধরেন জেলা সভাপতি, বাট সে কোনো হত্যার সাথে জড়িত না, সেই লোক কেন পালায় থাকবে? সেই মানে লোক সে কি নিরাপদে করবে? তার রাজনৈতিক সে কি করবে? রাজনীতি করবে না কি সে করবে? রাজনীতি করবে, সে কিন্তু সে আওয়ামী লীগ করবে না। কারণ আওয়ামী লীগ করলে সে হচ্ছে তো মূলত হচ্ছে আওয়ামী লীগ তো একটা ধরুন আজকে যদি আপনি বিএনপি বলেন, জামাত বলেন বা ইভেন আমার জাতীয় বিপ্লবী পরিষদ বলেন, আমার যদি একটা খারাপ আদর্শ থাকে, তা আমার অধস্তন কোনো নেতা কর্মীর কি সেটা সুযোগ আছে যে সে নিজে ফেসিট হবে না? কি বলেন? জি, জি। ধন্যবাদ আপনাকে। জনাব এই খোমেনি জায়গাটা হাসান, আমি আপনার কাছে আসবো আবার। এর মধ্যে আ জনাব হাসান ফেরদৌস, আপনার কাছে একটু যাচ্ছি। খোমেনি হাসান অনেকগুলো থিওরি দিয়েছেন, কথা বলেছেন। বাঙালি জাতির যে ইতিহাস, আপনার ৭১ এর পরের যে রাষ্ট্র গঠন প্লাস ৫,০০০ বছরের একটি ইতিহাসের উল্লেখ করেছেন। আম আপনার কি মনে হয় জনাব হাসান ফেরদৌস, সেটা হচ্ছে ভারত কেন্দ্রিক যে একটি তৎপরতা, আওয়ামী লীগের প্রধান ভারতে অবস্থান গ্রহণ করছেন, আওয়ামী লীগের সব নেতাকর্মীরা ভারতে আছেন। এখন গোয়েন্দা রিপোর্টে দেখা যাচ্ছে যে তারা সেখানে মিটিং করছেন এবং মিটিং এ অনেক ধরনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। দেশের এখানে আগুন লাগিয়ে দাও, সেখানে অস্থিরতা তৈরি করো। আজকে একটি নিউজ এসেছে, সাবেক পুলিশ প্রধান বেনজির বলছেন যে প্রশাসনের পুলিশের সাথে তার যোগাযোগ আছে, তারা রেডি আছে। তারা যদি একটা অ্যানার্কি করে ফেলে, পুলিশ তাহলে একটা ইউ-টার্ন নিয়ে নিবে। এই ধরনের কথা শোনা যাচ্ছে। আপনি এই যে ৩২ এর বাড়ি ভেঙে দেওয়া থেকে শুরু করে আওয়ামী লীগের যত লোকজনের বাড়ি সারা দেশে ভাঙচুর করা হচ্ছে, আপনি কি মনে করেন যে শেখ হাসিনার এই অপতৎপরতা ভারত কেন্দ্রিক, ভারত আশ্রিত অপতৎপরতার পিছনে দায়ী? তার আগে একটা কথা বলি, আমাদের খোমেনি সাহেব ইন্টারেস্টিং কথাবার্তা বলেছেন। বাঙালি খুব শান্তিপূর্ণ। ১০০ বছর বেশি সময় ধরে আমরা পাহাড়ি দখল করে আছি আমরা। সেখানে জেনোসাইড চলছে। আমরা কেউ একটা কথাও বলি না। আমার মনে আছে 1984 এ বা 1985 এ জার্মান লেখক, আমার এবার নামটা মনে আসছে না, কি আশ্চর্য, ফ্রক্স এর লেখক বাংলা একাডেমিতে প্রশ্ন করছেন, তোমরা কি জানো এই মুহূর্তে কি হচ্ছে চট্টগ্রাম হিল ট্র্যাক্সে? আমরা চুপ করেছিলাম। কেমন? আমাদের চোখের সামনে গত 60 আমাদের বাংলাদেশ স্বাধীনতার প্রথম দিন থেকেই একটা অকুপেশন আর্মি সেখানে আছে। আমাদের কোনো প্রতিবাদ নেই। উনি চমৎকার করে বললেন যে বিহারিরা কয়েকজন মিলে করেছে। না, বিহারিদের উপর আক্রমণটা আমাদের একটা কালেকটিভ আক্রমণ ছিল, ক্ষোভ থেকে, ক্রোধ থেকে, হিংসা থেকে। এবং আমরা এই নিয়ে কেউ কথাও বলি না, একটি বইও লেখা হয়নি। অথচ এই বিষয় নিয়ে কিন্তু খুব সিরিয়াস ডকুমেন্টেশন করেছে পাকিস্তানিরা, সিরিয়াস ডকুমেন্টেশন করেছে। ঠিক ৭১ যেমন একটা হয়েছিল গণহত্যা, একটা পাল্টা গণহত্যাও কিন্তু আমরাও পরবর্তীকালে করেছি। আমি মনে করি জাতি হিসেবে, সৎ মানুষ হিসেবে এটা অ্যাডমিট করার সময় আসছে আমাদের। কেমন? সেটাও ছেড়ে দিই আমি। আপনার প্রশ্নে আসি আমি। মানে হুমায়ূন সাহেব অনেক বিষয়ে কথা বলছেন। আমি মানে কোনটা উত্তর দেবো বুঝতে পারছি না আমি। কারণ তার সবকিছুই খুব আ আ মিশ্রিত হয়ে পড়েছে। যেমন উনি আমাকে বললেন আমি সব ভুল বলেছি। আমি বলেছি বাংলাদেশের ইতিহাস, বাঙালির ইতিহাস না। ৭১ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস। আমরা এভলিউশনের মধ্যে আছি। আমরা বিবর্তনের মধ্যে আছি। উই আর বিং ফর্মড। আমরা এখন মানে হচ্ছি। হাসান সাহেব, ১৫ ৫৩ বছর কি এনাফ টাইম না একটা জাতির জন্য? লুক এট আমেরিকা। ২৫০ বছরের দেশ, স্বাধীন আমেরিকা। আমরা এখনো বেসিক প্রশ্ন নিয়ে ফাইট করছি। গতকাল ট্রাম্প প্রশাসন নির্দেশ দিয়েছে যে ক্রিশ্চিয়ান ভ্যালুকে এস্টাবলিশ করতে হবে। আমেরিকায় ক্রিশ্চিয়ান ভ্যালুর দেশ। মানে এটা তো একটা নতুন ট্রেন্ড, সারা দুনিয়াতেই দেখা যাচ্ছে যে অথরিটারিয়ান একটা গভর্নমেন্ট এসে ন্যাশনালিস্ট একটা We have আইডিয়া দিয়ে দিচ্ছে। unresolved issues. Every nation must confront its unresolved issues. কিন্তু খোমেনি সাহেব যেটা বলেছেন যে আমরা তো সাউথ এবং নর্থের যুদ্ধটা, এটার ব্যাপারে তো আমাদের কোনো এখন নাই। আমরা যদি সাউথে যাই, সাউথের যে পতাকাটা, সেটাও তো অনেকে কনফেডারেট পতাকাটা লাগিয়ে আছে বাড়ির মধ্যে। কেউ তো তাদেরকে আক্রমণ করছে না যে তোমরা পরাজিত শক্তি, তোমরা কেন এটা আমরা করছো? এখনো রিমুভ করছি স্ট্যাচু। আমরা সেই দিনে যে এখানে জর্জ ওয়াশিংটনের উনি তার স্লেভ ছিল বলে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তার নাম সরিয়ে ফেলেছি আমরা। আমরা এখনো তো রিঅ্যাক্ট করছি আমরা। আমরা এখনো আমাদের ইতিহাস রিভাইজ করছি।
আমেরিকার 250 বছর পরেও আমাদের ইতিহাস আমরা রিভাইজ করতে বাধ্য হচ্ছি। এটি একটা প্রক্রিয়া, ইটস এন ইতিহাস কখনো সেটল কোনো ব্যাপার না। হিস্ট্রি ইজ নেভার সেটল, হিস্ট্রি অলওয়েজ ফ্লোজ। কেমন? ফলে আমি চাইলে একটু আগে যখন কথা হচ্ছিল যে বাড়ি গুড়িয়ে দিলাম, ইতিহাস চলে গেল, ইতিহাস চলে যায় না। একটা ফেজে হয়তো বা লুকিয়ে রাখি আমরা, ইট ইজ এগেন রিভাইভড, এটা আবার পুনরুজ্জীবিত করা হয় নতুন জেনারেশন এসে। ভুলে যাই তাত্ত্বিক আলোচনায়, আপনার প্রশ্ন যাই আমি। ভারতের ব্যাপারটা ভিন্ন সম্পূর্ণ। ভারত বাংলাদেশকে মনে করে এটা তার ইজারা নেওয়া দেশ। কেমন? আমরা তার করদ রাজ্য, এবং গত 15 বছর বা তার চেয়ে বেশি সময় এর মোটামুটি এই নিয়মটাই আমরা সাগ্রহে মেনে নিয়েছি। আমরা ক্ষমতা থাকবার জন্যই, ক্ষমতা থাকার এটা একটা পথ ছিল। এখন হাসিনা চলে যাওয়ার ফলে কি হলো? আমি অনেকবার বলেছি ভারত গোস্বা করেছে। ভারত কি মনে করে? ভারত মনে করে 71টা ছিল একটা গিফট আমাদের জন্য। ওরা ওপেনলি বলে। খুব বিখ্যাত লেখক আছেন সলিল ত্রিপাঠী, সাংবাদিক, ভারতীয় সাংবাদিক, গুজরাটি, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। উনি বললেন যে ভারতের লোকরা মানেই না যে ওই যে 12 দিনের যুদ্ধ হলো 3 ডিসেম্বর থেকে, ওই কয়দিনে যুদ্ধের সমাধান হয়ে গেছে। তারা মানেই না যে এর আগে 9 মাস বাঙালিরা যুদ্ধ করেছে। এবং এইবার এই নরেন্দ্র মোদী টুইটে তাদের বিজয় উৎসব বলে একটা বিতর্ক তৈরি করেছে। ভিন্ন, এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের। উনি এটা প্রতি বছরই করেন। এটা তাদের সৈনিকদের স্মরণ করছেন। উনি আমাদের স্মরণ কেন করবেন? যে 6000 লোক হতাহত হয়েছে যুদ্ধে ভারতীয়, তাদেরকে তিনি স্মরণ করছেন। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, তার বিজনেস এটা। আমাদের বিজনেস ভিন্ন। আমরা কি একজন ভারতীয় স্মরণ করি? এই 6000 লোক যে মারা গেছে, হতাহত হয়েছে, তাদের একজনকে স্মরণ করি আমরা? কখনো কি করেছি? করিনি তো আমরা। সেই বিতর্কে যাব না আমি। ফিরে আসি আপনার ভারতের প্রশ্নে। ভারতের এই এখনকার এটা হচ্ছে যে ভারত ভেবেছে বাংলাদেশ, দে টুক বাংলাদেশ ফর গ্রান্টেড। দে টুক বাংলাদেশ ফর গ্রান্টেড, এবং আমরা পলিটিক্যালি বাংলাদেশের এই অবস্থানটা আমরা মেনে নিয়েছি আমরা। এখন যে রিট্রিট ঘটলো, এখন কি রিট্রিট করার ফলে কি হলো? একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, পাওয়ার ভ্যাকুয়াম। এবং পাওয়ার ভ্যাকুয়ামে কি দেখতে পাচ্ছি আমরা? দুটো ভিন্ন ফোর্স ঢোকার চেষ্টা করছে, একটা চীন, অন্য একটা পাকিস্তান। দুটোই ভারতের জন্য অ্যালার্মিং। ভারত না, আমেরিকার জন্য অ্যালার্মিং। এদের মধ্যে কমননেসটা কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, আমরা কি বলি? ভারত হচ্ছে আমেরিকার লোকাল এজেন্ট টু ইমপ্লিমেন্ট সাউথ এশিয়ান পলিসি, আমেরিকান সাউথ এশিয়ান পলিসি, লোকাল এজেন্ট। এদের কমন ইন্টারেস্টটা কি বাংলাদেশ নিয়ে? আমেরিকা বা ভারত প্রধান কি আগ্রহ, বিশেষ করে আমেরিকার কি আগ্রহ বাংলাদেশে? দুটো কমন আগ্রহ। এক হচ্ছে বাংলাদেশ যাতে করে ইসলামিক এক্সট্রিমিজম গ্রো না করতে পারে, কেমন? প্রধান চ্যালেঞ্জ। আর 2 নম্বর, চীন যাতে আসন না গাঁটতে পারে। এই 2 জায়গায় ভারত এবং আমেরিকা এক হয়েছে। আপনারা তো জানেন না, কিন্তু প্রতি বছরে এভরি 6 মাস অন্তর অন্তর আমাদের একটা ডায়ালগ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ হাই লেভেল ডায়ালগ হয়। কি ইস্যু নিয়ে কথা বলে? সিকিউরিটি ইস্যুস নিয়ে। আমাদের কি সিকিউরিটি ইস্যু? চীন এসে বসছে কিনা, ইসলামী মৌলবাদ আসন গাঁটছে কিনা, এই তো ইস্যু। ফলে ভারত এই দুটো, এবং পুরো কনভারসেশনটা ভারতে মিডিয়া দেখেন কি নিয়ে কথা বলছে তারা, যে বাংলাদেশে একটি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে। ইউনূস সাহেব আইসিস পার্টি ফর্ম, রিপোর্ট হয়েছে। এগুলো তো প্রপাগান্ডা, এগুলো তো সত্যি না, আমিও জানি, আপনিও জানেন, মেইন স্ট্রিম পত্রিকায়। তার মানে মেইন স্ট্রিম ভারতের মিডিয়া কিন্তু ইজ কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট লার্জলি, বিকজ ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াতে যদি এটা এসেও থাকে, আমরা তিনজন তো অ্যাটলিস্ট জানি বাংলাদেশের বাকি 20 কোটি মানুষের মতো যে সেটি মিথ্যা। আমি সে কথা আসছি, মিথ্যার সাথে আসছি না আমি বলছি ভারতের পয়েন্ট অফ ভিউটা কি, ভারতের স্টেকটা কি বাংলাদেশে। আমি সত্যি মিথ্যার কাছে যাচ্ছি না আমি। ভারতীয়রা, ক্ষমতাবানরা এটা বিশ্বাস করে যে বাংলাদেশে, যেহেতু অবস্থানটা আমাদের ভারত বিরোধী অবস্থান এই মুহূর্তে, আপনি দেখেছেন আমাদের আমাদের মাহফুজ বোধহয় সে একটা বৃহত্তর বাংলার একটা কনসেপ্ট, একটা মানে প্রায় মূর্খের মতো একটা স্টেটমেন্ট করেছে, এবং কয়েক ঘন্টা পরে তুলিও নিয়েছে সে। ফলে প্রভোকেশনটা আমাদের তরফ থেকে গেছে, এবং আমরা ক্ষুদ্র দেশ, দুর্বল দেশ, ডিপেন্ডেন্ট দেশ। ফলে ভারত খুব গোস্বা করেছে আমাদের উপরে। কেমন? এই ইকুয়েশনে ভারত এখন কে আছে? হাসিনা। যে হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, এবং আমরা তাকে বলছি অপরাধী। তাকে আমরা বলছি তুমি এত খুনের দায়ী। কেমন? এবং ভারতকে আশ্রয় করে, আপনি একটু আগে বললেন, ভারতকে আশ্রয় করে আওয়ামী লীগের বিভিন্ন নেতা নেত্রীরা বসে বসে ষড়যন্ত্র করছেই তো, কোনো গোপন ব্যাপার নয়। হাসিনা গত 5 তারিখে ফেসবুকে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা জানি তিনি কোথায়। তিনি দিল্লিতে লোদি গার্ডেনের পাশে বসে তিনি হেঁটে বেড়াচ্ছেন, তাও শুনেছি আমরা। ফলে
ব্যাপারটা তো খুব কঠিন না বোঝা। যে জনাব ভারত হাসান ফেরদৌস, আপনি যদি স্বীকার করেন যে হাসিনা বা ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা ইয়ে করছে, তাহলে এই যে ৩২-এর বাড়ি ভাঙ্গা, তা আপনি কি মনে করেন তারাই দায়ী, তাদের এই প্রভোকেশনটাই দায়ী ৩২-এর বাড়ি ভাঙ্গা? আবারও আমরা দুটো মিক্স করে ফেলছি আমরা। প্রভোকেশন তো অবশ্যই ছিল। আমরা কেন ৫ তারিখেই ভাঙতে গেলাম? অফকোর্স প্রভোকেশন ছিল। কিন্তু আমার দায়িত্বটা কি? আমি তো রাষ্ট্র একটা, আমি তো সরকার একটা। আমি জানি এমন ঘটনা ঘটবে। একটা বাড়ি ভেঙে ফেলা হবে। আমার দায়িত্ব নেই, আমার পুলিশ নেই, আমার সামরিক বাহিনী নেই। আমার দায়িত্ব তো ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করা। সাধারণ সিটিজেনের বাড়ি আক্রমণ করা হচ্ছে। কেন? আমার কি সেই অধিকার নেই দাবি করার রাষ্ট্রের কাছে? জি, জি। ফলে ব্যাপারটা ধন্যবাদ। ভিন্ন জিনিস। সিওর দেয়ার ওয়াজ প্রভোকেশন। আমি তো এটা অস্বীকার করছি না তো। হাসিনার প্রভোকেশন ছিলই তো বটে। এবং লোকে যে গেছে, লোকে কি বলছে? শুনুন আপনি লোকের বক্তব্য। লোকে তো তাদের জি, ঘৃণা প্রকাশ করছে হাসিনার প্রতি। কোনো জি, সন্দেহ নেই। কিন্তু আপনার আমার দায়িত্বটা কি? উচ্ছৃঙ্খল জনতাকে উস্কে দেয়া? আপনার আমার দায়িত্ব কি? মিউনিসিপ্যালিটির কি বলে এক্সকেভেটর তুলে দেওয়া? অফ কোর্স নট। এখানেই আমার সঙ্গে তফাৎটা ঘটছে। আমি মনে করি রাষ্ট্র হিসেবে, নাগরিক হিসেবে আমার দায়িত্ব রক্ষা করা, ধ্বংস করা নয়। জি। ধন্যবাদ আপনাকে। জনাব খোমেনি হাসান, আপনার কাছে একটু আসতে চাই। জনাব হাসান ফেরদৌস অনেকগুলো সুন্দর কথা বলেছেন। এর মধ্যে একটি কথা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী আ পাহাড়ে দখলদারিত্ব বজায় রেখেছে। এই বিষয়টি উনি উল্লেখ করেছেন। আমাদের এই প্রোগ্রামে বিভিন্ন সময় বিভিন্ন সেনা কর্মকর্তারা এসেছেন। অনেকেই বিগত আমলে যারা নির্যাতিত হয়েছেন, বিভিন্নভাবে গুম হয়েছেন কয়েকজন। হাসিনুর রহমান থেকে শুরু করে মেজর মহসিন অনেকেই এসেছেন। তারা একটি কথা বারবার বলেছেন এই আলোচনার প্রসঙ্গে, সেটি হচ্ছে যে ভারতের বাংলাদেশ বিরোধী স্বরূপটা দেখাতে গিয়ে ওরা বারবার বলেছেন যে ওনারা ওনাদের চাকরি জীবনে যখন পাহাড়ে ওনারা নিয়োজিত ছিলেন তখন ওনারা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স করেছেন ভারতীয় অর্থে, ভারতীয় টাকায়, ভারতের মাটিতে ট্রেনিং নিয়ে ওইখানে শান্তি বাহিনী সহ অন্যান্য যারা বাহিনী ৩০,০০০-এর মতো বাঙালি অফিসার সৈনিক দেরকে হত্যা করেছে। ভারতের তারা উল্টাভাবে দেখছেন। তারা দেখছেন যে ভারত ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাহাড়কে অস্থিতিশীল করছে। হাসান ফেরদৌস সাহেব বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী পাহাড় দখল করে আছে, সেখানে নির্যাতন চালাচ্ছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? একই সাথে আপনার কাছে আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে আপনি ৭১ এর প্রসঙ্গ এসেছেন। আপনি একটা কথা বলেছেন যে ৭১ এর ভুলের কারণে ৮০ তে জন্ম নিয়ে আপনার উপর কেন নির্যাতন হবে? আমরা যতটুকু জানি আপনার নিজের আপন পিতা হচ্ছেন একজন সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা। আপনি কি বিষয়গুলোকে একটু ক্লিয়ার করবেন আজকে মিডিয়ার সামনে? আমি এখানে কয়েকটা বিষয় পরিষ্কার করি। সেটা হচ্ছে যে আমি মনে করি যে হাসান ফেরদৌস ভাই এবং আমাদের জেনারেশনের ভিতরে একটা সিরিয়াস একটা গ্যাপ আছে আরকি। তো আমাদের মধ্যে যদি আলোচনা হয় তাহলে ইতিহাস আমরা কিভাবে পড়ি আরকি, আমাদের জেনারেশনকে যদি উনারা খেয়াল করেন তাহলে অনেক বিষয় সম্পর্কে উনারা হয়তো মানে রিথিঙ্ক করবেন আরকি। এই বিষয়ে আমি কনফিডেন্ট। যেমন ধরেন পাহাড়ের যে ইস্যু, আমি এখানে কয়েকটা তথ্য দেই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম, তো আমার অন্যতম মিত্র ছিল পাহাড়ের স্বায়ত্তশাসন দাবিকারী ইউপিডিএফ। আপনারা জানেন কিনা যে জনসংহতি সমিতির শান্তি চুক্তি বিরোধী যারা, এবং ইউপিডিএফ এর যে শহীদ মিথুন চাকমা আমার অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন, আমাকে স্নেহ করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইউপিডিএফ এর পক্ষ নিয়ে তাদের উপরে এই জেএসএস এবং আওয়ামী লীগের লোকরা যখন হামলা করতো তাদেরকে রক্ষা করতে আমি যেতাম। তা আমার মাথায় এই টুপিটা দেখার পরে অনেকে বিভ্রান্তি হয়ে যাবেন যে বাংলাদেশের হিস্ট্রির সাথে আমরা কিভাবে সম্পৃক্ত বা কিভাবে ডিল করছি। হয়তো আপনারা খুব কম লোককে পাবেন যে এইভাবে কোন একটা বাঙালি টুপি পরা লোক সে হচ্ছে পাহাড়ের বিদ্রোহীদের সাথে তার রিলেশন আছে এটা রিকগনাইজ করে। তো দেখুন আমি এখন যে কথাটা বলবো আরকি যে পাহাড় নিয়ে এই যে একটা ফেরদৌস ভাই যে বললেন আরকি, তো এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে পাহাড়ের যদি বাংলাদেশ সেনাবাহিনী দখলদার হয়, আমার প্রশ্ন হচ্ছে সেই দখলদারি কখন শুরু হইছে? সেটা কি উনারা বলবেন? সেটা বললেই তো সব গুমর ফাঁক হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই পাহাড়ে কিন্তু হচ্ছে আপনার যেহেতু ভারত ভারতের সাথে যে সম্পৃক্ত নর্থ ইস্ট বিরোধী যে একটা মুভমেন্ট ছিল, স্বাধীনতার লড়াই ছিল, সেই লড়াইকারীদেরকে দমন করার জন্য কিন্তু ১৯৭১ সালে আপনার ভারতীয় সৈন্যরা কিন্তু আমাদের পাহাড়ে ঢুকে এবং পাহাড়িরা হচ্ছে পাকিস্তানের পক্ষে ছিলেন। এটা আপনাদেরকে একটু বলে রাখি আরকি। পাহাড়িরা কিন্তু পাকিস্তানের পক্ষ ছিলেন। চাকমা রাজা সহ হ্যাঁ, অন্যান্যরা পাকিস্তানের শান্তি কমিটির সদস্য সহ আরো সাপোর্ট করে গেছে। এবং সবাই হচ্ছে সবাই ভালোভাবে নয় কিন্তু। হ্যাঁ, সবাই কখনোই ভালোভাবে নয়।
কোনো চমৎকার জাতি আমরা আসি জনাব হাসান ফেরদৌস, আপনি রেসপন্ড করবেন। তথ্যটা জি বলার জন্য চমৎকার জি মুভি একটা আছে তারেক মাসুদের, ওই জি। মুক্তির গানের পরে মুক্তির কথা। তাদের ডকুমেন্টারি আছে যে কিভাবে পাহাড়িরা যুদ্ধ করেছে। ভিন্ন প্রসঙ্গ। তো জি, আপনি সেটাই আসবেন। জনাব খোমেনি হাসান, আপনি শেষ করেন তো প্লিজ। আমি এখন বলতেছি যে পাহাড়িরা মানে মূলত পাহাড়ের যে চাকমা রাজা, উনি আমৃত্যু পাকিস্তানের মন্ত্রী মর্যাদায় ছিলেন। উনি কিন্তু বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করেন নাই। এবং এই আবার আমি আরেকটা শোতে বলছিলাম যে আপনারা ৭১-এর বিরোধিতাকে শুধু জামাত ইসলামী মানে জামাত ইসলামাইজ করার কারণে আমরা আমাদের এখানকার দ্বন্দ্বগুলা বুঝতে পারি না। বিশেষ করে এই যে বামপন্থী রেভলিউশনারিদের বা চাকমাদের যে বিষয়গুলো যদি সামনে না আসে। তো এখন এই যে পাহাড়ের কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানপন্থী পাহাড়িদেরকে আপনার এবং ভারতের যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন আর কি নর্থ ইস্টের তাদেরকে দমন করার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে কিন্তু প্রবেশ করা। ঠিক আছে? এখন তাহলে আপনি যখন দখলদারির কথা বলতেছেন, তো দখলদারি তো হচ্ছে আপনার 71 দিয়ে হইছে। এই দখলদারি তো হচ্ছে পাকিস্তান আমলে হয় নাই এবং পাহাড়িরা পাকিস্তানের পক্ষে ছিলেন। এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড হইছে যে আ আ এখানে আমাদের মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে পাহাড়ের যে সংকট, সেই সংকটের সাথে অনেকগুলা বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে যে এটা শুধু বাংলাদেশে দেখলো সারা বিশ্বেই যখন কোনো জাতি নিপীড়িত হয়, তখন তারা কিন্তু আবার হচ্ছে বিভিন্ন স্বার্থান্বেষী গ্রুপ দ্বারা ব্যবহৃত হয়ে যায়। এটা বিশেষ করে হচ্ছে কুর্দি মুসলমানদের ক্ষেত্রে দেখবেন আরকি। যে কুর্দিরা কিন্তু আপনার ৩-৪ টা দেশে কুর্দিরা হচ্ছে মিডল ইস্টের সবচেয়ে বড় কিন্তু হচ্ছে এথনিক নেশন। কিন্তু এই কুর্দিদের কিছু অংশ ইসরায়েলপন্থী, কিছু অংশ বামপন্থী, কিছু অংশ ইসলামিস্ট এই যে বিষয়গুলা। এখন পাহাড়ে যেটা হইছে, পাহাড়ের সংকটকে কিন্তু ভারত ইউজ করছে আর অন্যরাও ইউজ করছে, মিশনারিরা ইউজ করতেছে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর যেটা আমরা বলবো যে আমাদের শাসনতন্ত্রের সবচেয়ে বড় সংকট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বলবো এটা এই ৫ আগস্টের রেভলিউশনের সময় আমরা বলছিলাম যে মানে মেরিটোক্রেসি চালু করা আরকি। অর্থাৎ মেধার ভিত্তিতে। মানে এই যে আপনার পাহাড়ের যে সংকট আছে, সংকটটাকে আপনাকে সমাধান করতে হইলে দুনিয়াতে এর চেয়ে বড় সংকট ডিল হইছে। কিন্তু সেগুলা আপনার একটা স্টাডির ভিতর দেয়া হয়েছে, একটা রিসার্চের ভিতর দেয়া হইছে। কিন্তু বাংলাদেশে যারা সিদ্ধান্ত নিচ্ছে অনেক লোকরা আমরা চিনি। আমরা তাদেরকে অশিক্ষিত লোক মনে করি। এই লোকরা যদি কোনো ডিল করতে যায়, আপনি ভাই-ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে যাবে। পাহাড়ে আমাদের এমন কোনো সংকট নাই, যেটার জন্য হচ্ছে আমরা মানে এটাকে সমাধান করতে পারব না। এটা খুব ইজিলি সমাধান করা সম্ভব, খুব ইজিলি সমাধান করা সম্ভব। কিন্তু আপনি কোন অ্যাপ্রোচ দিয়ে করবেন। ঠিক আছে? আপনি পাহাড়কে ধরেন যে পাহাড়িদেরকে উপজাতি বলা, হ্যাঁ? তারপরে আবার মানে পাহাড়িদের আপনি কি এটা স্বীকার করেন যে পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান হচ্ছে আগ্রাসনমূলক? আপনি কি এই না, না, বিষয়টাকে না, না। এটা হইছে একটা স্টেটের ক্ষেত্রে হচ্ছে সভরেনটি এত এত সেনসিটিভ একটা ইস্যু। বাংলাদেশ সেনাবাহিনীর যা করা দরকার, তার স্বাভাবিক সেন্সে তারা সেটাই করছে। মানে কনভেনশনাল সেনাবাহিনী হিসাবে। কিন্তু আপনি এটাকে সেনাবাহিনী আগ্রাসন মনে করছেন না? এটা আগ্রাসন না। কিন্তু প্রবলেমটা হয়তো সেনাবাহিনী তো না। সেনাবাহিনী কি দেশ পরিচালনার সাথে যুক্ত নাকি? দেশ রক্ষা করার সাথে জড়িত। ওইখানে একটা কিছু ধরেন যে প্রবলেম হচ্ছে, সেটার জন্য সেনাবাহিনী সিকিউরিটির জন্য গেছে। এটা সেনাবাহিনীর পার্ট। কিন্তু প্রবলেমটা হইছে যে আমার যে রাষ্ট্রের যে সংকট, আমার যে সভরেনটির যে বিভিন্ন ধরনের ক্রাইসিস আছে, হ্যাঁ? সেই জায়গা আমরা কিভাবে ডিল করব? আপনার এখানে দেখবেন যে আ এই পাহাড় প্রশ্নে বাংলাদেশের পাহাড়ে আজকে আ আমরা মিয়ানমারের বিদ্রোহীদের অনেকের অবস্থান কিন্তু। এটা আপনারা হয়তো জানেন কিনা। ঠিক আছে? এখন মিয়ানমারের বিদ্রোহীদের মধ্যে কয়েকটা দিক আছে। কিছু প্রো আমেরিকান, কিছু আছে প্রো চাইনিজ। তো জি। এখন আপনি এবং কিছু আছে প্রো এন্টি ইন্ডিয়ানও আছে। তো আপনি এই বিষয়গুলাকে কিভাবে ডিল করবেন? এগুলোকে শুধু হচ্ছে মানে সিকিউরিটি রিলেটেড ইস্যু তা না। তো জি। এগুলার ক্ষেত্রে হইছে কি যে আমাদের রাজনীতিতে মেধার লাগবে, গবেষণা লাগবে এবং হচ্ছে শিখতে হবে। পৃথিবীতে মানে একটা বড় বিষয় হচ্ছে কি যে মানুষের স্বভাব হচ্ছে মানুষ খুব দ্রুত শিখতে পারে। বাট জি। বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে শিক্ষার কোনো ব্যাপার নাই। তারা শিখতে জি, চাচ্ছেন না। আপনি মেধাভিত্তিক একটি সংস্কারের কথা বলেছেন। আমার যে ২য় প্রশ্নটি ছিল কিছুটা পার্সোনাল আপনার প্রতি। আপনার বাবা কি একজন সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা? আমার বাবা মোটেই সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা না। কারণ আমরা সার্টিফিকেট যদি আমার বাবা গ্রহণ করত, ঠিক আছে? তাহলে তো আমার বাবার পরবর্তীতে পজিশন চেঞ্জ হওয়ার কথা না। ঠিক আছে? আমার একজন কাজিন শহীদ বুদ্ধিজীবী এবং এটা আমি অনেক জায়গায় বলছি এগুলা আ আমাদের জামাত ইসলামীর যে সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদের যে ফাঁসি হয়, যে ২ জন ডাক্তারকে হত্যার অভিযোগে তার মধ্যে একজন ডাক্তার আমার ফুফাতো ভাই। এবং উনি আমার বাবা একসাথে মুক্তিযুদ্ধের সময়
তারা তাদের যে ভূমিকা তারা রাখেন। ঠিক আছে? বাট কি নাম কি নাম আমাদের শহীদ শহীদ বুদ্ধিজীবী ওনার নামটা কি বলবেন আমাদের? শহীদ বুদ্ধিজীবী ডাক্তার হুমায়ুন কবির। জি। আমরা তাকে ভুলু ভাই বলি আরকি। মানে তাকে হত্যার দায়ে আপনি বলছেন জামাতের সাবেক আলী সেক্রেটারি হাসান জেনারেল আলী হাসান ওই মামলাতে ওই কিন্তু মামলাতে উনার ফাঁসির আদেশ হয় এবং ফাঁসি আপনার ওই হয়। যে সাথীদের যে ডাক্তার ইকবাল আরসালান, উনার সম্ভবত মামা, হ্যাঁ? আপনার ওই যে ডাক্তার আজহার। ডাক্তার তো আজহার ওনারা যদি আপনাদের ফুফাতো ভাই হয়, মামলাটা কি আপনারা করেছিলেন ভিকটিম না, না, হিসেবে? না, এটা সরকারি এবং আমরা এটাতে পার্টিসিপেট করি নাই। আমাদের কাজিনরাও করেন নাই। ঠিক আছে? যে আচ্ছা। এবং এটা শুধু পরবর্তীতে আপনাদের অবস্থান শুধু আমরা চেঞ্জের কথা আপনি বলছিলেন। আমাদের পরিচয়কে আমি রিকগনাইজ করার জন্য বলছি। জি, ঠিক জি। আছে? এবং আমাদের যে মানে রাজনৈতিক পজিশন বা মানে আমাদের পরিবারের আপনি অবস্থান পরিবর্তনের কথা বলছিলেন। মানে আমরা কোনো আপনি বা অবস্থান আপনার বাবা পরিবর্তন করি নাই। আমরা না কোনো আ অবস্থান আপ পরিবর্তন করি নাই। ৭১ এ আমার বাবা মনে করছেন যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকবেন, ছিলেন। আমাদের ফুল ফ্যামিলি ফরাইজি মুভমেন্টের সাথে জড়িত। তার আগে এখানকার যে ইসলামিক যে আপনার মানে সুফিদের যে লড়াই সংগ্রাম সেই ধারার ভিত্তিতে বলা হয় যে হযরত শাহজালালের যে অনুসারী আছে তাদের একটা গ্রুপ মুন্সিগঞ্জে আসেন। সেই অনুসারীদের সন্তান আমরা। ঠিক আছে? তো আমাদের হইছে যে কি আমরা বাংলাদেশের হিস্ট্রির সাথে জড়িত। এবং আমরা আপনার বাবা কি পরবর্তীতে জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন? আমার বাবা জামাত ইসলামের রাজনীতিতে আসছেন। হ্যাঁ? এবং আমার বাবা এখন বয়স্ক, এখন উনি নিষ্ক্রিয় মানুষ। কিন্তু আমরা বলতেছি যে আমাদের সবসময় ভিন্ন মত ছিল। আমরা আ আমরা দেখছি যে হইলো এখানকার যে লড়াইকে বুঝতে আমাদের জেনারেশন টু জেনারেশনটা আসি আরকি। ধরেন আমার বাবা জামাত ইসলামী করছে, আমি করি নাই। হয়তো আমার সন্তান জাতীয় বিপ্লবী পরিষদ নাও করতে পারেন। বাট আমরা আমাদের একটা পারিবারিক মানে রাজনৈতিক মানে আমরা প্রসেসের ভিতরে আছি। সেই ক্ষেত্রে আমরা ওই যে চেতনার যে রাজনীতি বা চেতনার বিরোধিতার রাজনীতি বিষয়টা এইভাবে দেখলে আমাদের প্রতি অবিচার করা হয় আরকি। এবং যেটা হইছে যে দেখেন অনেকে লোকজন বলবে আমার বাবা সার্টিফিকেট নেন নাই। তাকে সার্টিফিকেট মানে অফার করা হয়েছিল, তিনি নেন নাই। কোনো রিকগনাইজেশন কোনো কিছু নেন নাই। বাট অন্যদের সাথে আমাদের প্রবলেম হইছে কি? ধরেন জামাত ইসলামের ভিতরে আমরা একটা জিনিস দেখছি যারা ৭১ এ আ নিয়ে হীনমন্যতায় ভোগে, তাদের প্রবলেম আর আমার মধ্যে প্রবলেম আলাদা। আমরা জি, কনফিডেন্ট। জি হ্যাঁ? ধন্যবাদ। কারণ কারণ এটা আমাদের বাংলাদেশ আমার পিতৃভূমি, মাতৃভূমি আমরা এটাকে ওন করি। ঠিক আছে? জি, এবং এইজন্য হচ্ছে এখানে কোনো কিছু নিয়ে কোনো রাজনৈতিক ভিন্নমত প্রকাশের বিষয়ে আমাদের কোনো হীনমন্যতা নাই। জি। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব হাসান ফেরদৌস আপনার কাছে আমি একটু আসতে চাই। আ বিষয়টা খুব ইন্টারেস্টিং। জনাব খোমেনি হাসানের ব্যাপারে এই তথ্যটা আমিও জানতাম না এবং আমার মনে হয় যারা দর্শকরা আ দেখবেন, জানবেন তারাও অবাক হবেন। মুক্তিযুদ্ধে উনি বা উনার শহীদ বুদ্ধিজীবীদের আত্মীয়তা এবং একই সাথে জামাতের সাবেক সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির ব্যাপারে উনার যে এই বিষয়টা আমার নিজের কাছেও নতুন। কিন্তু আপনার কাছে আমি যেটা জানতে চাই জনাব হাসান ফেরদৌস সেটি হচ্ছে আ ভিন্ন একটি প্রসঙ্গ এবং আমরা একদম অনুষ্ঠানের শেষে সুতরাং যত আপনি প্রিসাইজলি বলতে পারেন ততই আমাদের জন্য ভালো। আ এই যে বাংলাদেশে এই বাড়িঘর ভাঙচুর করা হলো বা কারো মতে ফ্যাসিস্টের সিম্বলটাকে ধূলিসাৎ করা হলো। পরবর্তীতে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরা যেমন এখন অনলাইনে অনেক বেশি আ ইনফ্লুয়েন্সিয়াল পিনাকি ভট্টাচার্য আছেন এবং বাংলাদেশের আরেকজন প্রখ্যাত বুদ্ধিজীবী ফরহাদ মাজহার আছেন। তাদের ব্যাপারে দ্বিমত আছে বাট তারা প্রমিনেন্ট তাদের স্ব ফিল্ডে। তাদের পক্ষ থেকে একটা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি পরবর্তী স্টেপ হচ্ছে আনফিনিশড বিপ্লব উনাদের ভাষ্যমতে এটাকে কমপ্লিট করার জন্য আ রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের সংবিধানকে বাতিল ঘোষণা করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এই দুটি বিষয়ে আপনার অভিমত কি? পিনাকির কথা আমি মাঝে মধ্যে শুনি এবং যেহেতু এরা খুব ইনআর্টিকুলেট লোক, এরা খুব আর্টিকুলেট নন। এবং আমার ধারণা তিনি আমাকে অ্যাড্রেস করে বলেন, উনি বলেনি আমি তার দর্শক নই, শ্রোতা নই, এটা উনি জানেন। ফলে আমি তাকে খুব গুরুত্ব দেই না, কিন্তু লোকে তাকে গুরুত্ব দেয়। পিনাকির মতো লোক, পিনাকি এবং এর মতো আরো অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন যারা ভালোর চেয়ে মন্দই বেশি করে, ভালোর চেয়ে মন্দ বেশি করে, এই কারণে যে সবসময় আংশিক সত্যতার প্রকাশ করে, পূর্ণ সত্যতার তার কাছ থেকে কখনো পাই না আমরা। এই প্রসঙ্গে আমি বলি আমি যে ইন্টারেস্টিং একটু আগে যে খোমেনি সাহেব যে কথাগুলি বলছিলেন, ঠিক কিভাবে পার্সির কথা তিনি বলেন, তিনি আমাদেরকে বললেন যে পাহাড়ে সিকিউরিটি প্রবলেম হয়েছে 71 থেকে, অকুপেশন না, কারণ সেখানে পাহাড়িরা আক্রমণ করছে আমাদের উপরে, ফলে আর্মি সেখানে গেছে। এই বক্তব্য যদি মোদি শোনেন খুব তিনি খুশি হবেন, কারণ তিনি একই যুক্তিতে কিন্তু কাশ্মীরে সোলজার পাঠিয়েছেন নিরাপত্তার প্রশ্নে। কিন্তু মূল প্রশ্নটা আমার অধিকারের, আমার রাইটসের। আমি পাহাড়ি মানুষ, আমার বাড়ি ঘর থেকে আমাকে তুমি ধাক্কা দিয়ে বের করে দিয়ে এখানে তুমি
সমতল থেকে মানুষ আনছো, আমরা অধিকার তুমি হরণ করছো। এই ব্যাপারটা ফান্ডামেন্টাল বুঝতে হবে। এখন আপনি যে প্রশ্ন করলেন, কথা শেষ করছি আমি। না জনাব হাসান ফেরদৌস, এই ক্ষেত্রে পাহাড়ে যদি বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন না থাকে, আমরা কি পার্বত্য চট্টগ্রামকে রাখতে পারবো বাংলাদেশের অংশ হিসাবে? কারণ একটা কথা খুব ভালো বলেছিলেন, কারণ প্রবলেম মূলত পলিটিক্যাল। কি পলিটিক্যাল? আমার রাইটস এর। মূল প্রশ্নটা কি? আমার অধিকারের। আপনি আমার অধিকার হরণ করে নিয়েছেন, আজ থেকে নয়। একটু ইতিহাস আপনাকে বলি আমি, পাহাড়ে কি হয়েছে। পাকিস্তান আমলে পাহাড়ের এই মূলত পুরো বেলটাকে ব্যবহার করতো পাকিস্তানিরা চীনেদের সাহায্যে। চীনারা এলাকাটাকে ব্যবহার করতো ভারতের এই পুরো বেলটাকে, যেটা সেভেন সিস্টার্স বলি আমরা, আনরেস্ট করানোর জন্য। এই নাগাদের ইত্যাদি ইত্যাদি পার্বতী এলাকার এই সমস্ত আর্ম শাসক থেকে চায়না থেকে এই ট্রেডিশনটা কন্টিনিউ করে 71 এর পরেও, কিন্তু অঙ্কটা বদলে যায়। সেই ইতিহাসে যাব না আমি। আপনার প্রশ্ন, যেহেতু পাহাড়ে সামরিক বাহিনী গেছে, আমার উত্তর, সামরিক বাহিনী থাকার ফলে পাহাড়ি মানুষদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। অন্য কোন জেলায় কোথায় আপনি দেখেছেন বছরের পর বছর ধরে সেনাবাহিনী আসন গেড়ে বসে থাকে? যে ঘটনা কাশ্মীরে ঘটছে, সেই ঘটনা আমাদের পাহাড়েও ঘটছে। আমি কাশ্মীরকে কন্ডেম করি, আমি পাহাড়েও কন্ডেম করি। আজকের তর্ক এই নিয়ে নয়, কিন্তু আমরা প্রসঙ্গান্তর করছি। আমরা অন কনস্টিটিউশন প্রস্তাব এসেছে, বুদ্ধিমান লোকেরা বসে কথা বলেছে, প্রস্তাব উত্থাপন করেছে। আসুন কথা বলি। আমার ধারণা অনেক ভালো ভালো প্রস্তাব এসছে। প্রস্তাবগুলি মতৈক্যের ভিত্তিতে। আমি খুব একটা ম্যারিড নই টু দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন, রাখতেই হবে, ফেলে দিতে হবে, আমি কোনোটার প্রতি ম্যারিড নই। আপনার আপনার বন্ধু ডক্টর আলী রিয়াজ সংবিধান সংশোধন কমিটির সংস্কার কমিটির প্রধান। কারেক্ট, উনি প্রস্তাব উত্থাপন করেছেন, উনি কোনো সলিউশন দেননি। সবার সঙ্গে কথা বলে কমিটি প্রস্তাব উত্থাপন করেছে। এটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজটা কি? সব দলের সঙ্গে কথা বলে মতৈক্য নির্মাণ, কনসেনসাস তৈরি। ওয়ান্স উই হ্যাভ এ কনসেনসাস, যে সিদ্ধান্তে পৌঁছবো আমরা, মাথায় রাখতে হবে যে সিদ্ধান্ত আমরা নিই না কেন, সেটাকে জনগণকে গ্রহণ করতে হবে। আমাদের মূল সমস্যাটা কোথায়? জনগণ বিচ্যুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জনগণ একদমই যুক্ত নয়। এই আমরা যে বলি সোভরেন্টি জনগণের, তা তো নয়। সোভরেন্টি তো জনগণ কখনোই তাদের সোভরেন্টি ফিরে পায়নি বাংলাদেশে। তারা ভোট দিতেই পারে না, সোভরেন্টি তারা কোত্থেকে পাবে? ফলে মূল বিষয় হচ্ছে এনশিওর করা আমি নাগরিক হিসেবে আমার মৌলিক অধিকার, ভোট দেওয়াতে শুরু করে কোন শাসনতন্ত্র যাবে না যাবে না সে প্রশ্ন আমার ভোট প্রয়োগের নিশ্চয় চাই। আমি কিভাবে করব? থ্রু মাই রিপ্রেজেন্টেটিভ। খমিনি সাহেবের পার্টি আছে, আমার পার্টি না থাকলে অন্য কোনো পার্টির মাধ্যমে আমি সেখানে পৌঁছবো। কিন্তু উই মাস্ট বিল্ড এ ন্যাশনাল কনসেনসাস। একটু আগে বলছিলেন খমিনি সাহেব অন ন্যাশনাল রিকনসিলিয়েশন, এটা তারই একটা প্রক্রিয়া। অধিকাংশ মৌলিক প্রশ্নে আমাদের ঐক্যমত্য স্থাপন করতে হবে যদি আমরা আগাতে চাই। অন্যথায়, যেটা একটু আগে বললেন আপনারা, আমরা বিভক্ত, আমরা মারামারি করি। খমিনি সাহেব বলছিলেন যে আমরা 98% সব বিষয়ে একমত। আমি মনে করি না। আমরা অধিকাংশ প্রশ্নে একমত পোষণ করি না। আমরা নোয়াখালী আর চিটাগং কখনো একসাথে হই না। আমরা আমি নিউ ইয়র্কে থাকি, একই জেলা 3টা কমিটি গঠন করি। আমরা কোনো প্রশ্নে আমরা একমত হই না। আমরা একমতের দেশ নই, একমতের মানুষ নই। তার একটা ফান্ডামেন্টাল কারণ, পলিটিক্যাল এডুকেশনটা আমাদের মধ্যে হয়নি, পলিটিক্যাল কালচারটা আমাদের গ্রো করে নাই। আমি এটাকে বলেছি ইতিহাসের এভলিউশনের কথা, একই কথা অন পলিটিক্যাল প্র্যাকটিসের কথাও। আমাদের মধ্যে সেই প্র্যাকটিসটা পোক্ত হয় নাই। আমি আশা করছি যে এই বিপ্লবের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছে, দ্যাট উইল লিড টু এ মোর এনলাইটেন্ড পলিটিক্যাল প্র্যাকটিস। থ্যাংক ইউ। খোমেনি হাসানের কাছে যাওয়ার আগে আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই জনাব হাসান ফেরদৌস। এটা সম্ভবত আমার লাস্ট প্রশ্ন আপনার প্রতি। সেটা হচ্ছে এই যে ৭১-এর পরে যে রিকনসিলিয়েশন হয়নি, আমরা জামাত ইসলাম বা ইসলামী দল এদেরকে অনেকটা আইসোলেটেড করেছি, এদেরকে সমাজে ওদের মানে তারা আদার্স বলে আমরা তাদেরকে গণ্য করেছি। আপনি দেখেছেন যে জনাব খোমেনি হাসান তার নিজের আত্মীয় একজন শহীদ বুদ্ধিজীবী, তার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, উনি আবার এখন নিজের পরিচয়ে বললেন যে আমরা একসময় বিএনপি জামাত করে এসেছি, এ ধরনের একটি কথা বললেন। তো মানুষের তো ইভলভ হয়, মানে উনি আবার বলেছেন যে আমার সন্তান আমার নিজের দল না করতে পারে, অন্য দল করতে পারে। এই যে আমরা জেনারেশন, মানে আমরা তো একজনের দায়কে প্রজন্মের পর প্রজন্ম চাপিয়ে দিতে পারি না, যেটি কিনা বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে করে এসেছে এবং এখনো তারা করার চেষ্টা করে। ৭১ প্রশ্নে তারা জাতিকে বিভক্ত করে রাখে। এবং আপনি যেই সমাজকে রিপ্রেজেন্ট করেন, ধর্মনিরপেক্ষতাবাদী, সেটা কোনটা ভাই?
মানে আমি আমার ধারণা থেকে বলছি সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা প্রগতিশীল যেই শিক্ষিত জনগোষ্ঠীর যেই রিপ্রেজেন্টেশনটা করেন তারাও কিন্তু এই রিকনসিলিয়েশনের প্রশ্নে কখনো তারা সদয় হয়নি। এই জামাত শিবির ইসলামী তাদের মাদ্রাসা তাদেরকে একটা আলাদা আদার্স হিসাবে সোসাইটিতে কনসিডার করেছে। আপনি কি বিষয়টার সাথে একমত যে আসলেই তাই হয়েছে এবং সেক্ষেত্রে কি কিছু দায় স্বীকার করার আছে? আমি এর আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমার একটা জামাতি বন্ধু নেই। মনে আছে? আমার জি। কোনো বিএনপি বন্ধুও নাই। তার মানে জি। আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলেছি যে শুধুমাত্র আমি আমার সাথে কথা বলব। মানে এই বিভক্তিটা তো জামাতে ইসলাম, ইসলামী দল, মাদ্রাসার ওরা করেনি। না, অফ এটা কোর্স এটা কি আসলে অপোজিট সাইড থেকে এসেছে? আমরা যারা ক্ষমতাসীন ছিলাম, বাংলাদেশে মজা হয়েছে কি বাংলাদেশের যে পলিটিক্যাল কালচারটা লিখেছে মূলত খুব কম কিছু লোক মানুষ। শহুরে বুদ্ধিজীবী জি। আমার মতো কিছু লোক একটা ইতিহাস লিখেছে। এটাকে বলতে পারি আমরা পলিটিক্যাল কালচার। যেটা কিনা একটা বিগ মিস্টেক। কারণ সবাইকে রিপ্রেজেন্ট করে না। সব মানুষকে রিপ্রেজেন্ট করে না। তাহলে আমার মতো লোক, আমি তো খুব উদারনৈতিক বলে নিজেকে মনে করি আমি। কেন আমি আগে জামাতির সাথে কথা বলি না কখনো? কোনো বন্ধু নেই কেন আমার? এই যে বিভক্তি, এই যে বিভক্তিটা তার তো উত্তরাধিকার আমি বহন করে চলেছি আমি। বাংলাদেশ যে বিভক্ত আজকে, বাংলাদেশ যে ২ খণ্ড ৩ খণ্ড হয়ে আছে, এটা একটা বড় কারণ যে সাংস্কৃতিক ইতিহাস আমরা লিখেছি, যে বয়ান তৈরি করেছি, সেই বয়ানটা ডিফেক্টিভ। অ্যাবসোলিউটলি, কারণ এটা ইনক্লুসিভ না। সবাই এর অন্তর্ভুক্ত নয়। আমরা চিহ্নিত করেছি যে এই লোকটি আমার শত্রুই থেকে গেছে সে। ফলে আমার মনে হয় এখন সময় এসছে নতুন বাংলা দেশের বলতে কথা বলছি আমরা, যাতে আমরা সবাই ভিন্ন মত পোষণ করবো অবশ্যই, আমরা সবাই একমত হব না, সবাইকে আমরা পার্টিসিপেন্ট হিসেবে মেনে নেব। And I think we can do that. ওকে। জনাব খোমেনি হাসান আপনার প্রতি আমার লাস্ট প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব হাসান ফেরদৌস যেটি আ আ বলেছেন অনেকটা স্বীকার করে নিয়েছেন যে শহুরে বুদ্ধিজীবী এক শ্রেণীর লোক ইতিহাস লিখেছে এবং এটি বাংলাদেশে গত ৫৩ বছরে আদার্স করে রাখা এই ইসলামী জামাত ইসলামী মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি তাদেরকে সহজভাবে নেওয়া হয়নি সোসাইটিতে। ধরে নিচ্ছি যে ২৪ বিপ্লবের পরে এখন মুদ্রাটা বা পাশার ডান বদল হয়ে গেছে। আপনি কি দেখতে পাচ্ছেন যারা এখন ২৪ বিপ্লব করেছে তারা এখন যারা ব্যাকফুটে আছে আওয়ামী লীগ, ধর্মনিরপেক্ষতা আ বাদী হোক বা যাদেরকে আমরা এতদিন ক্ষমতাবান মনে করতাম, তাদেরকে কি সদয় হয়ে তাদেরকে সোসাইটিতে পার্টিসিপেট করানোর ইচ্ছা আ টা রয়েছে, সদিচ্ছাটা রয়েছে এবং সেটি করা সম্ভব। এবং একই সাথে আমি আপনার কাছে একটু জেনে নেই যেটি প্রাইমারিলি আমি করেছিলাম হাসান ফেরদৌসের কাছে। রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ এবং নতুন বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করা কতটা জরুরি আপনার হিসাব মতো? একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের পজিশনটা হচ্ছে যে বাংলাদেশের যে সংকটটা আপনার, আমরা বলতেছি যে শেখ হাসিনার যে মানে সময়কার সমস্যা বা শেখ মুজিবের সময়কার সমস্যা, ইভেন বিএনপি বা অন্যদের সময়কার যে সমস্যা, বাংলাদেশে আপনি একটা মেথড তৈরি করছেন যে মেথড থেকে হচ্ছে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। তো আমরা বলছি যে সেটাকে বদলাইতে হবে, প্রক্রিয়াটাই বদলায় দিতে হবে আর কি। কি মেথড সেটা কি প্রক্রিয়া? আমাদের যে ধরেন যে সাংবিধানিক যে বন্দোবস্ত, ঠিক আছে? এখন সংবিধান তো আমরা ৭২ করছি। আমাদের আইন কত সালের? আপনারা কি জানেন এটা? সেটা সবাই তো জানেন। আইনগুলা হচ্ছে সেই ঔপনিবেশিক আমলের। যে আইনগুলা এখন হচ্ছে ইউরোপ আমেরিকাতে চলে না। বুঝছেন? তো আমরা ধরেন আপনি তো সংবিধান করছেন, একটা গঠনতন্ত্র করছেন, কিন্তু দেশটা চলতেছে কিছু আইনের ভিত্তিতে। তো এই যে আইন কানুনের যে সমস্যা এবং সেই জায়গা থেকে আপনার সবগুলো মিলে পলিটিক্যাল, ইকোনমিক্যাল যে বিষয়গুলো দাঁড়াইতেছে, সেই জায়গা থেকে আপনি এখানে বিভক্তি তৈরি হইলেই তো আইনটা টিকবে এবং বিভক্তি যদি থাকে তাহলেই তো লুটপাট চলতে পারবে। বুঝছেন না? তো সেই জায়গা থেকে আমরা এই যে সংবিধান প্রশ্নে আ ডক্টর আলী রিয়াজ, উনি আমাদের একই ডিপার্টমেন্ট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়েছি। তো উনারা যে একটা সংবিধানের সংশোধনের প্রস্তাব দিছে, প্রস্তাবগুলো সুন্দর। কিন্তু আমরা বলছি যে এখানে প্রবলেম একটাই। সেটা হচ্ছে প্রসেসটা হইতে হবে, এটা গণতান্ত্রিক বিশ্বে যেগুলো প্রুভড গত আ মানে ১-১৫০ বছরে দেখা গেছে যে ওই প্রক্রিয়া অনুসরণ করলে বর্বর জাতিগুলো সভ্য হয়ে যাইতে পারতেছে। হ্যাঁ, আমরা বলছি যে সেই প্রক্রিয়াগুলো অনুস অ অ মানে অনুসরণ করা। সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে একটা গণপরিষদ তৈরি করা, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করা এবং সেইখানে আমাদের নাগরিকদের মধ্যে ডিবেট হইতে হবে, কথাবার্তা হইতে হবে, হওয়ার পর একটা নতুন সংবিধান তৈরি করতে হবে।
এবং সেই সংবিধানে আমাদের ৫,০০০ বছরের সভ্যতাকে রিকগনাইজ করতে হবে এবং মানুষদের সকল কালের মানে যে সংগ্রাম সেটাকে রিকগনাইজ করতে হবে এবং হচ্ছে বর্তমান দুনিয়ার স্ট্যান্ডার্ডে হচ্ছে আমাদের সব আইন কানুনকে আপনার এটাকে প্রণয়ন করতে হবে আর কি। হ্যাঁ, মানে আপনারা কি লিখিত কোনো প্রপোজাল দিয়েছেন নাকি এগুলো জাস্ট বলেছেন? এইসব বিষয়ের ক্ষেত্রে আমাদের প্রপোজাল আছে। আমরা অলরেডি 11 দফা ঘোষণা করছি। আমরা আগামী জুন মাসে একটা গণপরিষদ নির্বাচনের জন্য আমাদের একটা মানে ঘোষিত কর্মসূচি আছে। সেই কর্মসূচির জন্য আমরা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। আমরা জানি যে এই যে গণপরিষদের কথা আমরা বলতেছি, এটা তো মুখের কথা বললে হবে না। এটাকে জনগণের কাছে নিয়ে জনগণের মানে সম্মতির ভিত্তিতে একটা মুভমেন্ট তৈরি করে বাস্তবায়ন করা। এটাও একটা কিন্তু প্রক্রিয়া। আমি আপনি একটা মুখে বলে দিলাম, বললেই এখানে কুন ফায়াকুন হবে না। এটাকেও পলিটিক্যাল প্রসেসের ভিতরে আমরা নিলে আমরা কনফিডেন্ট যে এবং আমরা জনগণের প্রতি শ্রদ্ধাশীল, ভালো জিনিস পাইলে ভালো প্রক্রিয়ার সাথে তারা অংশগ্রহণ করে এটা বাস্তবায়ন করতে পারবে। এখন যদি গণপরিষদ হয়, তার ভিত্তিতে যদি সংশোধন হয়, দেখবেন বাংলাদেশে 90 বা কোনো সমস্যা থাকবে না। কোনো সমস্যা থাকবে না। এখন যেটা হয়েছে যে আমরা এখানে আপনার অবজেক্টিভিটিকে আমলে না নিয়ে আমরা সাবজেক্টিভ ভাবে চিন্তা করতেছি। কিন্তু যদি আমরা একটু বস্তুনিষ্ঠভাবে খোঁজ খবর নিয়ে দেখি, যেমন ডক্টর ইউনূস কিন্তু এখন হাসপাস করতেছেন, অর্থাৎ এই কনস্টিটিউশনের আন্ডারে এবং এই রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে ডক্টর ইউনূসের মতো একটা লিডারশিপ পাওয়া, এটা কিন্তু আমি আপনার আরেকটা আগের টক শোতে বলছিলাম যে উনি হইতে পারেন বাংলাদেশি, কিন্তু এখন সমগ্র দুনিয়াতে যেটা আপনার ডমিনেন্ট, যা আপনার ফিলোসফি বলেন বা হেজিমনি বলেন, সেটা হচ্ছে কি লিবারালিজম। তো লিবারালিজমের একজন লিডিং পার্সন কিন্তু ডক্টর ইউনূস। তার মানে কি, আপনার এরকম পাওয়ারফুল একটা মানুষ পাওয়া মানেই হচ্ছে আমরা কিন্তু রাষ্ট্রনেতার বিচারে, নেতৃত্বের বিচারে বাংলাদেশ কিন্তু ভারতের চেয়ে শক্তিশালী। মোদি যে বক্তব্য দিতে পারেন, মোদির চেয়ে অনেক বেশি পাওয়ারফুল বক্তব্য দেওয়ার সামর্থ্য আমাদের ডক্টর ইউনূসের আছে। কিন্তু আমাদের জাতির দুর্ভাগ্য এটা, আমরা কিন্তু ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারছি না। অর্থাৎ ডক্টর ইউনূসের যে সেবা বাংলাদেশের জনগণের নেয়ার অধিকার, সেটা কেন পারছি না? সংবিধান বাধা না বাধা কোথায়? সংবিধান, এই যে রাষ্ট্র, এই যে রাজনৈতিক প্রক্রিয়া, সেটা বাধা। আপনি হয়তো এখানে মানে খারাপ লাগতে পারে আর কি, ডক্টর ইউনূসকে কারা হুমকি দিচ্ছে, তাদের কি পরিচয়, তাদের কি যোগ্যতা, তারা কি ডক্টর ইউনূসকে হুমকি দিতে পারে? বা ধরেন ডক্টর ইউনূসকে যে এর আগে লোহার খাঁচায় ভরছিল, আপনি কি মনে করেন তারা এরকম পাওয়ারফুল যে ডক্টর ইউনূসকে লোহার খাঁচায় ভরতে পারে না। বাংলাদেশে এটা হচ্ছে প্রবলেম। কাকে আপনি হুমকি দিচ্ছেন, কাকে কাজ করতে দিচ্ছেন না, সেটা আপনি জানেন না। এটা হচ্ছে আমাদের সমস্যা। ডক্টর ইউনূসকে সামনে রেখে আমাদের জাতি, আপনারা যে এখন সিঙ্গাপুরের কথা বলতেছে না, সিঙ্গাপুরের ধরেন বর্তমান যে লিডারশিপ, তার থেকে ডক্টর ইউনূস ছোট না বড়? আমরা এত বড় একটা লিডারশিপ পাইছি, সেই লিডারশিপকে আমরা ব্যবহার করতে পারতেছি না। এবং দেখেন যে এখানে কি ধরনের কথাবার্তা বলা হইতেছে, যে অনেকটা ডক্টর ইউনূসকে অনেকে কিন্তু হুকুম দিচ্ছে, আপনি এই তারিখ ইলেকশন দিয়ে দেন, এই তারিখ এটা করেন, সেটা করেন। অথচ সমগ্র জাতির উচিত ছিল, যেটা নিয়ে কিন্তু ছাত্রদের সাথে আমার সমস্যা কি নিয়ে, আমি আগেও বলছি, আমরা বলছি যে এই উপদেষ্টা পরিষদ কোন টিম নিয়ে চলবে ডক্টর ইউনূস নির্ধারণ করবেন এবং উনাকে আমরা চাপ দিব যে আপনার কাছে আমাদের এই প্রত্যাশা, আপনাকে কিন্তু এগুলো করে দিয়ে যেতে হবে। আপনি থাকা অবস্থায় আমরা আমেরিকাতে, ইউরোপে, জাপানে বিনা পাসপোর্টে আসতে চাই, আমরা ডক্টর ইউনূসের সাথে এটা নিয়ে কথা বলবো। ডক্টর ইউনূসের সাথে আমার এমন কোনো আলাপ নাই যে আমি বলবো আপনি 7 তারিখ ইলেকশন দিয়ে দেন, 5 তারিখ ইলেকশন দিয়ে দেন। ডক্টর মানে ওটা ইউনূসকে তো আমরা বিএনপি করছে, তাদের তো নির্বাচন মানে হ্যাঁ, ক্ষমতায় যাওয়া জরুরি আরকি। ডক্টর ইউনূসকে আমরা বলবো যে আপনি কথা বলেন হারবার্ডে বাংলাদেশের 50টা ছেলে যাতে যাইতে পারে, সেই বিষয়ে আপনি এগুলো ব্যবস্থা করে দেন। ওনার কাছে আমরা এটা চাবো। এটা কিন্তু ডক্টর ইউনূস করে দিতে পারেন। কিন্তু আমরা এমন একটা মানে মানে নোংরা পলিটিক্যাল কালচারের ভিতরে পড়ে গেছি, এবং যেটার মূল কারণ আমাদের সংবিধান। এবং এখানে একটা বিষয় আসছে যে এই যে আপনার পিনাকি ভট্টাচার্য এবং ফরহাদ মজুমদার, উনারা সংবিধান বা হচ্ছে এই ডক্টর মানে কি বলে রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর যে কথা বলে, আমাদের পজিশন ওনাদের পজিশন এক না। ওনারা স্রেফ এখানে একটা এনার্কি তৈরি করতে চান, যে এনার্কি করে ডক্টর ইউনূসকে কাজ করতে দিবেন না। এইসব মতলববাজি কিন্তু পরিষ্কার হইতে হবে। এবং আমাদের সমস্যা কি জানেন, এই যে পিনাকি ভট্টাচার্য বা ফরহাদ মজুমদার দ্বারা একটা এনার্কিস্ট জায়গা থেকে করে ডক্টর ইউনূসকে কাজ করতে না দেওয়া এবং ওনার সময় নষ্ট করা, এই উদ্দেশ্য থেকে একটা কথাবার্তা তুলছে। এখন এটা তো আমি একটা আর্গুমেন্ট দিতে পারি কিনা, দিলে নাগরিকরা একটা বিচার বিশ্লেষণ করবেন, অনেক বুদ্ধিজীবীরা আছেন, তারা বলবেন যে হ্যাঁ এই কথার মেরিট আছে কিনা। আমার কথার যদি মেরিট থাকে আপনি সেইভাবে নেন। কিন্তু আমরা এমন একটা মব তৈরি করছি এখানে, ওই মানে এদের ক্ষেত্রে আবার হয়েছে কি, যে কিছু মানে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে আপনার একসাথে করে টোরে
আপনার কিছু জিনিস প্রোপাগেট করা, যেগুলার ধরেন যে আপনি ফরহাদ মজার বা ওনারা যে জায়গা থেকে বলতেছে, ওনারা সংবিধান বা এইসব বলছে, বাট ওনাদের কোনো পলিটিক্যাল দায় নেই। আমরা কিন্তু পার্টি ফর্ম করছি, আমরা একটা দায় নিছি, আমরা পজিশন নিছি। এবং এখানে আমি বলবো যে হাসান ফেরদৌস ভাই আজকে একটা জিনিস দেখবেন, হয়তো কোনো টক শোতে ওনার জন্য এটা একটা আমি বলতে পারি হয়তো কি বলে নতুন ব্যাপার হইতে পারে আর কি, যে কোনো একজন লোক সবকিছু ক্লেম করছে। আমি কিন্তু কোনো কিছু অস্বীকার করছি করি নাই। আমরা 32 নম্বর বাড়ি ভাঙ্গা কিন্তু আমরা রিকগনাইজ করছি এবং আমরা কিন্তু ডিফেন্ড করছি। কেন কি? কারণ আমি এটা আমি দায়িত্বশীল। আমার লোকজন যদি যেহেতু কাজ করছে, তাহলে আমি কেন এটা নিলাম? কারণ আমার জনগণ যদি আমার অনুসারীরা যদি কোনো কাজ করে থাকে, সেটা ডিফেন্ড করা আমার দায়িত্ব। ঠিক আছে? আমি এখানে কোনো না, মানে আমি বলে দিলাম আজকে আপনার কাছে ভালো সাজার জন্য বললাম যে না আমি অমুকটা করি না। আমরা করছি, আমাদের আর্গুমেন্ট পেশ করছি। সেখানে যদি লিগালি কোনো জিনিস আপনি প্রুভ করতে পারেন যে আমরা রং, সেটা করবেন। রাজনৈতিকভাবে করতে পারেন, করবেন। কিন্তু এই যে যারা কোনো দায়িত্ব নিচ্ছে না, কিন্তু এনার্কি তৈরি করতেছে, সেটা প্রবলেম। এবং এই প্রবলেমটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমি মনে করি এরা বিভিন্ন এজেন্সির সাথে সম্পৃক্ত লোক। মানে দায়িত্ব নিচ্ছে না কিভাবে? পিনাকিকে তো উপদেষ্টা করা হচ্ছে না। উপদেষ্টা করলে তো উনি বাংলাদেশের সে দায়িত্ব নিতেন। নো, কেন উপদেষ্টা হবে? কি কারণে উপদেষ্টা হবে? এবং এটাই তো একটা বড় প্রবলেম হয়েছে। এই উপদেষ্টাদের ভিতর তো আমরা আমাদের কিন্তু আন্দোলনের ভিতর আমরা কিন্তু ডক্টর ইউনূসকে বাদে সব উপদেষ্টাকে বিদায় করে দিব। এবং শুধু ছাত্ররা থাকবে, ছাত্রদের সাথে আরো ছাত্ররা যোগ দিবে। মানে আপনি কি আপনাদের যে জুনের যে কর্মসূচির কথা বললেন, গণপরিষদ নির্বাচন, সংবিধান বাতিল, রাষ্ট্রপতিকে বাতিল করে দেয়া, এগুলোর ব্যাপারে কি আপনারা আশাবাদী যে এগুলো হবে বাংলাদেশে? এগুলো আমরা ট্রাই করে যাব। আমাদের হচ্ছে চেষ্টা করে যাওয়া। এবং আমি মনে করি যে আমাদের এখন বড় প্রবলেমটা কোথায়? আপনি কোন টকশোতে এ পর্যন্ত শুনছেন যে ডক্টর ইউনূস এত বড় মানুষ এবং তার ভিতর দিয়ে বাংলাদেশ জাতির মানে এত উন্নয়ন সম্ভব, এত কিছু পরিবর্তন সম্ভব, এই কথাটা তো কোথাও বলা হয় না। তো এই যে আমরা যখন একটা নতুন কথা বলতেছি, এবং আমি ধন্যবাদ যে আপনি আমাদেরকে একটা ভয়েস দেওয়ার সুযোগ করে দিয়েছেন, বা হাসান ভাই আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এটা একটা ভালো। যে হয়তো অন্য কোনো লোকদের সাথে টক শো করলে হয়তো কথা বলতে পারতাম না, এরকম এরকম ব্যাপারও আছে কিন্তু। ঠিক আছে? যে কারণে আমরা কিন্তু অন্যান্য জায়গায় যাইও না। প্রবলেমটা আমরা বলছি যে আমরা যে সুযোগটা পাইছি, হ্যাঁ, এখন ধরেন যে উনি বলছে যে ডক্টর ইউনূসই কিন্তু বলছে যে আমরা নতুন বাংলাদেশ পাইছি, নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা পাইছি। আমার প্রশ্ন হলো দ্বিতীয় স্বাধীনতা কথাটাকে আমরা কি বুঝতে পারছি? এটা কি মিন করে? এই যে আমাদের কিন্তু জাতিগতভাবে এগুলো সিরিয়াস প্রবলেম। উনারা যারা ডক্টর ইউনূসকে কাজ করতে দিচ্ছেন না, ঠিক আছে? তারা মানে রাজনীতি কতটুকু বুঝেন, বা তারা আপনার বিশেষ করে একটা রাষ্ট্রকে সংস্কার করার বিষয়, একটা জাতিকে গড়ে তোলার বিষয়, সেই বিষয়ে ওনাদের বেশিরভাগের কোনো ধারণা নাই। বেশিরভাগ ধারণা নাই। এখন ধারণা নাই কিভাবে, কথা আমি কেন বলতেছি? কারণ বর্তমান দুনিয়ার খোঁজখবর নিতে হলে আপনাকে তো হচ্ছে ইন্টারন্যাশনালি রিকগনাইজ পেপার পত্রিকা পড়া লাগবে। এখন আপনারা দুজন আছেন, জানবেন যেগুলো পড়তে হলে সাবস্ক্রাইব করতে হয়, নাকি? তো এখন দেখেন তো বাংলাদেশে কয়টা পলিটিশিয়ানের সাবস্ক্রাইব করা আছে? নিউ ইয়র্ক টাইমস কয়জন পলিটিশিয়ান পড়েন? নিউ ইয়র্কার কয়জন পড়েন? কেউ পড়েন না। জি, জি। স্রেফ মুখস্থের কথা বলেন। তো আমরা বলছি এগুলো পরিবর্তন হোক, এবং যেটা হচ্ছে আমাদের জন্য খুব জরুরি ডক্টর ইউনূসকে সঙ্গে জি। নিয়ে আমরা যেন আমাদের জাতিটাকে পুনর্গঠন করতে পারি। জি। এটা আমার ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব হাসান ফেরদৌস, 30 সেকেন্ডে আপনার কোনো ক্লোজিং রিমার্ক আছে বা কোনো মন্তব্য আছে ডক্টর খোমেনি হাসানের বক্তব্যের পরে? আমি খোমেনির সাথে একটা জায়গায় একমত, দেশটা আমাদের, একটাই তো আমাদের দেশ। আসুন সবাই মিলে দেশটাকে গড়ি। কাউকে আমরা শত্রু বলে চিহ্নিত না করি, কাউকে আমরা অপর বলে চিহ্নিত না করি। দেশটা আমাদের, আমাদের আমাদের সমস্যাগুলি চিহ্নিত করি, সমাধানও চিহ্নিত করি একসাথে। এবং এই দ্বিতীয় বিপ্লব, এই দ্বিতীয় স্বাধীনতা সো কল আমাদের সেই সুযোগ তৈরি করে দিয়েছে। লেটস মেক ইউজ অফ ইট। জি, ধন্যবাদ আপনাকে। জনাব খোমেনি হাসান, লাস্ট 30 সেকেন্ডস, আপনার কোনো ক্লোজিং রিমার্ক আছে? বা দেশের ব্যাপারে কি আপনি আশাবাদী? আমি বলবো যে 5 আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব তো অবশ্যই সফল হবে ইনশাল্লাহ। এবং বিপ্লব বিরোধী যত অপশক্তি আছে, যারা আমাদেরকে জাতি পুনর্গঠনে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। এবং জনগণের যে বিজয় যাত্রা ইনশাল্লাহ, সেটা আমরা দৃশ্যমান দেখতে পাবো। ধন্যবাদ।
জি, ধন্যবাদ আপনাকে। আপনারা ২ জন আমার সাথে একটু ৫ মিনিট থাকবেন অনুষ্ঠানের পরে। আমি একটু আমার নিজের ক্লোজিং রিমার্ক দিয়ে শেষ করে দেই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন, আপনারা দেখেছেন যে আমরা আলাপ করেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে এসেছে ৩২ এর ঐতিহাসিক বাড়িটি ভাঙ্গার ব্যাপারে আমাদের প্যানেলিস্টরা বিপরীতমুখী আলাপ করেছেন, তাদের পয়েন্টগুলো তুলে ধরেছেন। এবং একই সাথে আমরা আলাপ করেছি যে আ আ এ এ এই ভাঙ্গার পিছনে ভারতের প্রশ্রয় আশ্রয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভূমিকা কতটুকু এবং বাংলাদেশের যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাধীনতার পরে ৭১-এর স্বাধীনতার পরে আমাদের ন্যাশনাল রিকনসিলিয়েশনটা কেন হয়নি সে ব্যাপারে আমরা কথা বলেছি এবং ২৪-এর স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে আমাদের এই নতুন রিকনসিলিয়েশনের রূপরেখা কি হতে পারে। একই সাথে আমরা আলাপ করেছি রাষ্ট্রপতি চুপ্পু সহ বর্তমান সংবিধান নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কিনা সে বিষয়ে আমাদের প্যানেলিস্টরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা পাহাড়ে মিলিটারি অকুপেশন বা অকুপেশন না সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চলে এসেছে সেটি হচ্ছে যে জনাব খোমেনি হাসান এবং হাসান ফেরদৌস দুজনই বাংলাদেশের প্রমিনেন্ট ফিগার এবং তারা সর্বশেষ যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে কোনো হিংসা বিদ্বেষের ভিতর দিয়ে না গিয়ে আমরা যে সুযোগটি পেয়েছি সেই সুযোগটিকে কাজে লাগিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই একটি নতুন সরকার গঠিত হয়েছে তারা যেন তাদের ভূমিকা পালন করতে পারে এবং আমরা একটি জাতিগতভাবে একটি প্রসপারাস ন্যাশনে পরিণত হতে পারি আমাদের এই সুযোগকে কাজে লাগিয়ে। ধন্যবাদ আজকের অনুষ্ঠান দেখার জন্য এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।